হ্যালো ভিউয়ার্স, রানা ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি পড়ি। আমাদের ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে মোটেও ভুলবেন না। সকাল ৮টা বাজে। ভার্সিটিতে প্রবেশ করছে ছাত্রছাত্রীরা। কাঁধে ব্যাগ, চোখে সাদা রঙের পাতলা ফ্রেমের পাওয়ার দেওয়া পুরনো আমলের চশমা, বাম হাতে অনেক বছরের পুরনো একটা ঘড়ি, পুরনো আমলে ঢিলেঢালা একটি কালো রঙের টি শার্ট, ময়লা হয়ে প্রায় তিল বসে গেছে। পায়ে দেওয়া পুরনো দিনের স্পঞ্জের জুতা প্রায় ক্ষয় হয়ে গেছে। মাথার চুলগুলো উস্কো খুস্কো। মাথায় খাঁটি সরিষার তেল দিয়ে ভালো করে আঁচড়ে নিয়েছে চুলগুলো। মাথা থেকে এখনো সর্ষের তেল চুয়ে চুয়ে পড়ছে। ধীরে ধীরে ছেলেটি এগিয়ে যাচ্ছে ভার্সিটির দিকে। চারদিকে শহরের ধুলো বালি, ইট পাটকেলের ধুলো উড়ে এসে লাগছে তার শরীরে। সকালে এই তীব্র প্রচণ্ড রোদে পায়ে হেঁটে এগিয়ে চলেছে ভার্সিটির উদ্দেশ্যে। খানিকটা পথ পায়ে হেঁটেই এসে ভার্সিটির মাঠের মাঝখানে উপস্থিত হয় অজানা ছেলেটি। চশমাটা হাত দিয়ে নাকের ডগায় এনে এদিক ওদিক ভালো করে তাকিয়ে আবার চশমাটাকে ভালো করে পরে নেয়। তারপর কি যেন ভেবে ছেলেটি নিজের মতো করে একটা মুচকি হাসি দেয়। ছেলেটি মাথা নিচু করে অন্য মনস্ক হয়ে নিজের মতো করে পায়ে হেঁটে ভার্সিটির মাঠ পেরিয়ে কাউকে কিছু জিজ্ঞাসা না করে এদিক ওদিক একবার তাকিয়ে সোজা ভার্সিটির মাঠ পেরিয়ে চলে যায় প্রিন্সিপালের রুমে। প্রিন্সিপালের সাথে কথা বলে ছেলেটি বেরিয়ে পড়ে তার নিজের ক্লাসরুমের উদ্দেশ্যে। সিঁড়ি ভেদ করে ছেলেটি যখনই নিজের ক্লাসরুমে প্রবেশ করতে যাবে তখনই ঘটে বিপত্তি। ছেলেটি কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় ফ্লোরে। পড়ে যাওয়ার কারণে চশমাটা হারিয়ে ফেলেছে ছেলেটি চশমাটা খুঁজতে থাকে। আবছা আবছা চোখে দেখতে পাচ্ছে স্পষ্ট, কোনো কিছুই দেখতে না পারলেও কুয়াশার মতো কিছু দেখতে পাচ্ছে। অন্যদিকে দ্বিতীয় ব্যক্তিটি, ছেলেটি শার্টের কলার ধরে ফ্লোর থেকে ছেলেটিকে তুলে পরপর বেশ কয়েকটা থাপ্পড় মারে। তার থাপ্পড়ের শব্দে পুরো জায়গা কেঁপে ওঠে। চিৎকার করে বলে ওঠে অজানা ব্যক্তিটি, কিরে খ্যাত জঙ্গলি কোথাকার, চোখে দেখতে পাস না? তোকে তো দেখে চার চৌকলা মনে হচ্ছে, তারপরও দেখতে পারিস না? জানি না এই ভার্সিটিতে কোথা থেকে যে এসব জঙ্গলিগুলো চলে আসে। মেয়েটি আরো অনেকগুলো ঝাড়ি দিয়ে চলে যায় সেখান থেকে নিজ গন্তব্যের উদ্দেশ্যে। এদিকে ছেলেটি ফ্লোরে আবছা আবছা চোখে ফ্লোর থেকে নিচের চশমাটা খুঁজে পড়ে নেয়। তারপর চশমাটাকে ভালো করে পরে ঠিকঠাক করে আবার রওনা দেয় নিজের ক্লাসরুমের উদ্দেশ্যে। পুরো ক্লাসরুম জুড়ে ছাত্র আর ছাত্রী দিয়ে ভরে গেছে। এখনো স্যার আসেনি। ছেলেটি আর চোখে ভালো করে তাকিয়ে দেখতে পায় পুরো ক্লাসরুম বুক হয়ে গেছে। পেছনের একটি বেঞ্চ এবং সামনের একটি বেঞ্চ ফাঁকা আছে। ছেলেটি আর কোনো কিছু না ভেবে সামনের বেঞ্চে বসে পড়ে। ছেলেটি এরকম কর্মকাণ্ডে সবাই হতবাক দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে আছে। ছেলেটি এদিক ওদিক না তাকিয়ে সামনের বেঞ্চে বসে নিজের মতো করে চুপ করে থাকে। ছেলেটার কর্মকাণ্ড দেখে সবাই নিস্তব্ধ হয়ে গেছে, কেননা এই জায়গায় আজ পর্যন্ত রোজা ছাড়া কেউ বসেনি। সেখানে কিনা এই ছেলেটা নতুন এসে তার জায়গা দখল করেছে। এই দৃশ্যটা দেখে ছাত্রছাত্রীরা হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলেটির দিকে। কিছুক্ষণ পর ক্লাসরুমে স্যার প্রবেশ করে এক এক করে স্যার সবার পরিচয় পর্ব নিতে থাকে। পরিচয় পর্বর মাঝখানে এসে উপস্থিত হয় রোজা ও তার দলবল। রোজা ক্লাসরুমে প্রবেশ করে তো রেগে মেগে একাকার। চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে, এক্ষুনি যেন আগুনের গোলা নিক্ষেপ করবে পুরো ক্লাসরুমে। নিস্তব্ধ রোজার শরীর যেন রাগে ফেটে যাচ্ছে। রোজা চিৎকার করে বলে ওঠে স্যারের উদ্দেশ্যে, স্যার, আজকাল কি এই ভার্সিটিতে ছাত্রছাত্রীর অভাব পড়েছে, যে কারণে এই ভার্সিটিতে কোথাকার কোন জঙ্গলি খ্যাত চলে আসে এই ভার্সিটিতে অ্যাডমিশন নিতে? ছেলেটি কোনো কথা বলে না। ছেলেটি চুপচাপ করে নিজের মতো সে জায়গায় বসে আছে। ছেলেটির দিকে সবাই হাঁ করে তাকিয়ে আছে। রোজার বলা কথা মতো স্যার এসে ছেলেটির কাছে দাঁড়ায় আর বলে উঠে, এই ছেলে, নাম কি তোমার? আর তোমার পোশাক আশাক, শরীরের এমন অবস্থা কেন? পুরো খ্যাত হয়ে এসেছো কলেজে। তুমি কি জানো না ভার্সিটিতে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিজেকে পরিপাটি করে আসতে হয়? নাম কি তোমার আর কোথা থেকে উঠে এসেছো?
স্যারের কথা শুনে ছেলেটি এবার বেঞ্চ থেকে উঠে দাঁড়ায়, ক্লাসের চারদিকে তাকিয়ে মাথা নিচু করে ফেলে। কেননা পুরো ক্লাস মুসকে মুসকে হাসে তাকে দেখে, তাই সে মাথা নিচু করে ফেলে। প্রায় বেশ কিছুক্ষণ নীরবতা ছেয়ে যায়। স্যার আবার বলে ওঠে, অপরিষ্কার, অপরিচ্ছন্ন এবং খ্যাত হওয়ার পাশাপাশি তুমি কথা বলতে ভুলে গেছো নাকি? স্যারের এই কথা শুনে এবার পুরো ক্লাস হো হো করে হেসে ওঠে। ছেলেটি লজ্জায় পড়ে যায়। নীরবতা ভেঙে এবার ছেলেটি বলে ওঠে, জি স্যার, আমার নাম রোহান। ভার্সিটি থেকে কিছুটা দূরে আমি একটা বস্তিতে থাকি, আর সেখান থেকে এই কলেজে অ্যাডমিশন নিয়েছি। এর থেকে তেমন বড় কোনো পরিচয় আমার নেই। ছেলেটির মুখে এই কথা শুনে সবাই আবারও হো হো করে হেসে ওঠে। হাসির শব্দে পুরো ক্লাস কেঁপে ওঠে। স্যার সবাইকে চুপ করতে বলে ছেলেটির উদ্দেশ্যে বলে ওঠে, কাল থেকে তুমি ভার্সিটিতে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় এবং নিজেকে পরিপাটি করে ভার্সিটিতে আসবে। তুমি পিছনে গিয়ে বসো, এখানে বসবে না। এটাই সবসময়ই রোজা বসে। স্যার এবার চলে যায় বোর্ডের কাছে। ছেলেটি কোনো কথা না বলে মাথা নিচু করে ব্যাগ নিয়ে পিছনের বেঞ্চে গিয়ে বসে পড়ে। রোজা নিজের বেঞ্চে এসে ব্যাগটা রেখে স্যারের উদ্দেশ্যে আবার বলে ওঠে, স্যার, ওকে বলে দিন ও যেন আমার সাথে কোনোভাবেই বেয়াদবি না করে। এই ভার্সিটিতে ও যদি আমার সাথে কোনো রকম বেয়াদবি করে তাহলে এর ফল কিন্তু খুব ভয়ঙ্কর হবে। আমার সাথে বেয়াদবি করলে কিন্তু পুরো ভার্সিটিতে ওকে নক্কর দেওয়াবো। এই বলে রোজা তার নিজের বেঞ্চে বসে পড়ে। এতক্ষণ যাকে নিয়ে ঝামেলা, সে ছেলেটি আর কোনো কথা না বলে নিজের বেঞ্চে বসে পড়ে। স্যার নিজের মতো করে বোর্ডে কিছু একটা লিখতে থাকে। ও হ্যাঁ, চলুন তাহলে আপনাদের পরিচয় পর্বটা করিয়ে দিয়ে আসি। কে এই রোজা? রোজা হচ্ছে বড়লোক বাবার দুলালি ঘরের একমাত্র মেয়ে। MK গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র মালিক সিরাজুল ইসলামের মেয়ে। রোজার বাবা কোটিপতি, টাকা পয়সা ধন সম্পদের কোনো কিছুরই অভাব নেই। রোজা দেখতে অসম্ভব সুন্দরী, ডানা কাটা পরি যেন জান্নাত থেকে নেমে আসা এক হুড়পরি। অসম্ভব সুন্দর গায়ের রং, উজ্জ্বল ফর্সা দুধের আলতা, মায়াবী চোখ, চোখের পাতাগুলো টানা টানা, ভ্রুগুলো চিকন পাতলা, ঠোঁটটা গোলাপি রঙের, গোলাপের পাপড়ির মতো মায়াবী এক ঠোঁট জোড়া, গালগুলো অসম্ভব সুন্দর এবং ফর্সা। লজ্জা পেলে যেন তাকে লাজুক লতা লাগে। যেমন পাকা টমেটো দেখলে লোভ সামলানো যায় না, ঠিক রোজাকে একবার কেউ দেখলে সেই ছেলে রোজার নেশা ছাড়া কোনো কিছুই বোঝে না। উচ্চতায় 5 ফুট 2 ইঞ্চি। রোজা দেখতে মিডিয়াম সাইজের, মোটাও না আবার পাতলাও না। একটা ছেলের যেমন পছন্দ ঠিক তেমন রোজা হাজারে একটা। যেমনই রোজার রূপের বাহার ঠিক তেমনই অহংকার। বাবার টাকা আছে বলে কাউকে তোয়াক্কা করে না। তার এই ভার্সিটিতে শুধুমাত্র একটাই কাজ, সবাইকে র্যাগিং করা। শিক্ষকরাও তেমন কিচ্ছু বলতে পারে না রোজাকে, কেননা তার বাবা মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ভার্সিটিতে ডোনেশন দেয়। শহরের একজন সম্মানীয় ব্যক্তি রোজার বাবা, এই ভার্সিটির সভাপতি রোজা। যখন যেটা চায় নিজের মতো করে সবাইকে র্যাগিং করে। আর সেই ছেলেটি হচ্ছে রোহান। শুরুতেই তো তার নাম বলেছি। রোহান হচ্ছে বস্তি থেকে উঠে আসা এক হাবাগোবা ছেলে, যার পরিচয় পর্ব বলতে কোনো কিছুই নেই। পরিচয় বলতে শুধু আছে তার ছিঁড়ে শার্ট প্যান্ট এবং ছেঁড়া স্যান্ডেল। এই ছাড়া তার আর কোনো পরিচয় নেই। ছেলেটি দেখতে বেশ স্মার্ট, স্টাইলিশ, দেখতে অনেক সুন্দর, হ্যান্ডসাম, কিন্তু ছেলেটির মধ্যে কেমন যেন বস্তির খ্যাত গাইয়া হাবাগোবা ছেলেদের মতো হাব্বা প্রকৃতি। এরপর স্যার ক্লাসের সবাইকে একটা বীজগণিতের সূত্র বোর্ডে তুলে দেয়। তারপর সেই বীজগণিতের সূত্রটা সবাইকে তুলতে বলে স্যার সেখান থেকে চলে যায়। এক এক করে সবাই সেই বীজগণিতের সূত্রটা তুলে নেয়। এভাবে দেখতে দেখতে পুরো ক্লাস শেষ করে এরপর সবাই ভার্সিটির ক্যাম্পাসের উদ্দেশ্যে চলে যায়। রোহান সেও আর সেখানে না দাঁড়িয়ে সেখান থেকে মাথা নিচু করে চশমাটাকে ঠিক করে বেরিয়ে পড়ে ক্যাম্পাসের উদ্দেশ্যে। ক্যাম্পাসে বসে যে যার মতো করে আড্ডা দিচ্ছে। কেউ বই পড়ছে, কেউ ছবি আর্ট করছে, কেউ গল্প করছে, কেউ মেসেজ করছে, কেউ এফবি চালাচ্ছে, আবার কেউ খাওয়া দাওয়া করছে। রোহান দাঁড়িয়ে না থেকে একটা আম গাছের নিচে গিয়ে বসে পড়ে। তারপর নিজের পকেটে হাত দিয়ে দেখতে পায় তার পকেটে মাত্র 70 টাকা আছে।
এই টাকাটা দিয়ে সে কি করবে বুঝতে পারে না। অবশেষে 70 টাকা দিয়ে একটা পাউরুটি আর কলা কিনে নিয়ে এসে খেতে থাকে। হঠাৎ করে চোখের পলকে কোথা থেকে যেন ভার্সিটির পরপর বেশ কয়েকটা গাড়ি প্রবেশ করে গাড়ি থেকে ব্যক্তিটা নেমে সোজা প্রবেশ করে ভার্সিটির প্রিন্সিপালের রুমে। এটা থেকে রোহান একটা রহস্যময় মুচকি হাসি দেয়। তারপর তৃপ্তি সহকারে পাউরুটি খাওয়া শেষ করে। হঠাৎ করে পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করে ওপাশে থাকা ব্যক্তিটি বলে ওঠে, ভাই ভার্সিটিতে কিন্তু আপনার শিকার পা দিয়েছে, আপনার পাতা ফাঁদে। সবটা দেখেছি। আর আমি ভার্সিটিতে আসি, আমার গাড়িটা পাঠিয়ে দিস। ওকে ভাই, ঠিক আছে। এই বলে ফোন কেটে দেয় রোহান। ফোনের ওপাশে থাকা ব্যক্তিটিও কেটে দেয়। রোহান মুচকি হেসে পকেটে ফোনটা নিয়ে নেয়। এরপর যখন উঠতে যাবে তখনই তার সামনে বেশ কিছু ছেলে মেয়ে হাজির হয়। ছেলে মেয়েদের মধ্যে আছে রোজা। সবাই রোহানের চারদিক দিয়ে ঘিরে ধরেছে। এটা দেখে রোহান বলে ওঠে, হে কি, আপনারা আমাকে ঘিরে ধরেছেন কেন? এই খ্যাত, তুই এত চিৎকার করছিস কেন? তুই জানিস না এই জায়গাটা, এখানে আমরা এখন আড্ডা দিই, আর তুই আমাদের আড্ডার জায়গায় বসেছিস? তোকে তো আজকে শাস্তি পেতেই হবে। আসলে সরি আপু, আমি বুঝতে পারিনি যে এটা আপনাদের জায়গা। আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি জানতাম না। এটা কি করে হয়? তোকে কি করে ছেড়ে দিই চান্দু? তোকে আজকে বাগে পেয়েছি, শাস্তি না দিয়ে ছেড়ে দিব? বেশ কিছু সময় এভাবে নীরবতায় কেটে যায়। কেউ কোনো কথা বলে না। অবশেষে নীরবতা ভেঙে সবার মধ্য থেকে রোজা বলে ওঠে। এই বলে সবাই মুচকি হেসে উড়াধুরা মারতে শুরু করেছে। মারতে মারতে প্রায় হাত পা চোখ মুখ কান ফাটিয়ে ফেলেছে। সারা শরীর থেকে তাজা রক্ত চুয়ে চুয়ে পড়ছে। ছেলেটি মার খাচ্ছে নিজের মতো করে, কোনো চিৎকার করছে না। এমন সময় সেখানে একটি ছেলে আসে। ছেলেটি সবাইকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তারপর রোহানকে মাঠের থেকে তুলে। এটা দেখে সাদিয়া বলে ওঠে, এই শাকিল, তুমি আমাদের মাঝখানে এসো না। তোমাদের মাঝখানে আসবো না মানে কি? তোমাদের মাঝখানেই তো আমি দাঁড়িয়ে আছি। দেখ শাকিল, আমাদের কাজে কিন্তু তুই বাধা দিস না। আমাদের কাজে বাধা দিলে এর মতোই তোর অবস্থা করব। তার থেকে তুই এখান থেকে চলে যা। আরে তুই থাম তো, তোরা সবাই মিলে ওকে মারছিস কেন? কি করেছে ও শুনি? ওর গায়ে যদি আরেকবার কেউ হাত দিয়েছো খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। প্রয়োজনে ওর সাথে সাথে তোকে ওইখানে মার দেওয়া হবে। তাই নাকি? তাহলে চলে আয়, হয়ে যাক দেখি তোদের মধ্যে কোন বাপের বেটা আছে যে আমার গায়ে হাত দেয়। দেখো শাকিল, তুমি কিন্তু কাজটা ভালো করলে না, এর পরিণাম খুব খারাপ হবে কিন্তু। আগে তো গায়ে হাত দিয়ে দেখ, তারপর পাকবে না ফুটবে সেটা পরে দেখা যাবে। আগে গায়ে হাত দিয়ে দেখ। এরপর তারা সবাই মিলে সেখান থেকে চলে যায়। তারপর শাকিল নামে ছেলেটি রোহানকে তুলে সেখান থেকে উঠিয়ে নিয়ে যায় ক্যাম্পাসের ক্যান্টিনে। তারপর সেখানে গিয়ে তারা বসে। শাকিল নামের ছেলেটি বলে ওঠে, আচ্ছা ভাই, তোমার নাম কি? আর ওরা তোমাকে মারছিল কেন? ও সরি, ভুল করে তুমি বলে ফেলেছি। না ভাই, আপনি কি বলছেন? আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আর আপনি আমাকে তুমি করেই বলতে পারেন। আচ্ছা তাই? তাহলে তুমি কোন বর্ষে পড়তেছো? আর তোমার ডিপার্টমেন্ট কি? আমি এবারে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। আমার পরিবার বলতে তেমন কেউ নেই, আছে শুধু মা বাবা বোন। এই নিয়ে আমাদের ছোট্ট সংসার। ও আচ্ছা, তাহলে তো আমরা সেম ইয়ার। আমরা তো একই ডিপার্টমেন্টে পড়ছি। তাহলে আমরা কি বন্ধু হতে পারি? ভাই, এটা কি করে সম্ভব, যেখানে ক্লাসের সবাই এই ক্ষেতের সাথে কথা বলা তো দূরের কথা, কাছে পর্যন্ত ঘেঁষে না, সেখানে তুমি কি না আমার সাথে বন্ধুত্ব করতে চাইছো? দেখ ভাই, কে কি বললো কে কি করলো সেটা আমার দেখার প্রয়োজন নেই। তুমি আমার বন্ধু হবে কিনা সেটা বলো। ওকে ঠিক আছে ভাই, যেহেতু আমরা একই ডিপার্টমেন্টে পড়ি তাহলে আজ থেকে আমরা বন্ধু, আর বন্ধুদের মাঝে শুধু তুই। ওকে ওকে বন্ধু, ঠিক আছে, তাহলে এখন ক্লাসে যাই, চল। এরপর তারা অনেকক্ষণ আড্ডা দেয়, অনেক বিষয়ে কথা বলে, একে অপরের বিষয়ে জানে। এভাবে অনেক আড্ডা দেওয়ার পরে তারা ভার্সিটিতে ক্লাসের উদ্দেশ্যে রওনা দেয়। ক্লাসে গিয়ে বেঞ্চে বসে পড়ে। আজকে ক্লাসের পারভিন ম্যাডাম এসেছে। পারভিন ম্যাডাম বিজ্ঞান বিভাগের অধ্যাপক। পারভিন ম্যাডামের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দুজনেই ভালো করে মনোযোগ দিয়ে শুনে।
সবকিছু নোট করে নেয়। এদিকে শাকিল আর রোহানের মধ্যে বন্ধুত্ব দেখে তেলে বেগুনে জ্বলছে রোজা ও তার দলবল। প্রথম দিনে ভার্সিটিতে বন্ধুত্ব করে নিয়েছে এই খ্যাত, এটা দেখে তারা নিজেদের মধ্যে কথা কাটাকাটি করছে। এভাবে এক এক করে সব ক্লাস শেষ করে তারা। ভার্সিটিতে একটি লাল রঙের যে গাড়িটা ঢুকেছিল সেই গাড়িটা থেকে বেরিয়ে আসে মাসুদ রানা। শহরের প্রত্যেকটা মানুষ জানে মাসুদ রানা মোটেও ভালো মানুষ না, আবার নির্বাচনে দাঁড়িয়েছে এমপি পদে। ভোট পাওয়ার জন্য মানুষের সাথে ভালো ব্যবহার করছেন। ভোট পেয়ে জয়যুক্ত হলে আবার অত্যাচার শুরু করবে সাধারণ মানুষের উপরে। শহরে শুরু করে দিবে সব বেআইনি কাজ কারবার। কোনো অনুমতি ছাড়াই প্রিন্সিপালের রুমে মাসুদ রানা প্রবেশ করে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে পড়ে আর বলে ওঠে, আর এই কুত্তার বাচ্চা, তুই এখনো আমার মালগুলো সাপ্লাই করিসনি কেন? তোর কি জীবনের মায়া নেই? আসলে সরি ভাই, শহরে একটা নতুন গ্যাং ঢুকে গেছে। এই গ্যাংয়ের জন্য শহরে কাজ করা প্রায় অসম্ভব হয়ে গেছে। যেখানে নিজেদের জীবনে রিস্ক নিয়ে কাজ করতে হয়, সেখানে মাল সাপ্লাই দিব কি করে? আমাকে কয়েকটা দিন সময় দিন, আমি সব মাল সাপ্লাই করে দিব। আরে ধুর বেটা, তুই এই ভার্সিটির প্রিন্সিপাল কি করে হলি বুঝতে পারলাম না। তোর কাছে 10 দিন সময় আছে। মালগুলো সাপ্লাই না দিতে পারলে তোর জীবন আমি নিয়ে নেব। আর হ্যাঁ শোন, আমার আজকে একটা মেয়ে লাগবে, কারণ অনেক দিন হলো রাতে আমি তেমন ফুর্তি করতে পারি না, তাই আজকে পাঠিয়ে দিবি। ঠিক আছে ভাই, আমি পাঠিয়ে দিব, আপনি কোনো টেনশন করবেন না। তারপর মাসুদ চৌধুরী আর কোনো কথা না বলে প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে নিজের গাড়ি করে রওনা দেয় নিজের গন্তব্যের উদ্দেশ্যে। দেখতে দেখতে ভার্সিটি ছুটি হয়ে গেছে। ছাত্রছাত্রীরা নিজেদের মতো করে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এদিকে প্রিন্সিপাল নিজের রুম থেকে বের হয়ে হোস্টেলের দিকে রওনা দিয়েছে। এক এক করে দেখতে থাকে প্রত্যেকটা রুম এবং বাথরুম। তারপর একটা বাথরুমের ভিতরে ঢুকে একটা ছোট্ট মাইক্রো ক্যামেরা ফিট করে দেয়। তারপর মুস্কি হেসে প্রিন্সিপাল সেখান থেকে বেরিয়ে পড়ে। এক এক করে হোস্টেলের মেয়েগুলো হোস্টেলের ভিতর প্রবেশ করছে। বিকেল হয়ে গেছে, তাই ফ্রেশ হওয়ার জন্য একে একে বাথরুমে প্রবেশ করছে। বাথরুমে প্রবেশ করে আখি নামের একটি মেয়েটি এক এক করে তার পরনে থাকা সমস্ত কাপড় খুলে ফেলে। তারপর শাওয়ার নিতে থাকে ঝর্ণার পানিতে। নিজের মতো করে গোসল করে বাথরুম থেকে বের হয়ে হোস্টেলের ভিতর প্রবেশ করে। প্রিন্সিপাল সম্পূর্ণ ভিডিওটা সোফায় বসে এতক্ষণ দেখছিল। অন্ধকার হতে শুরু করেছে, প্রায় সন্ধ্যা নেমে এসেছে। সবাই যে যার মতো কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এমন সময় সন্ধ্যার দিকে হঠাৎ করে প্রিন্সিপাল হোস্টেলে প্রবেশ করে। প্রিন্সিপাল গুটি গুটি পায়ে সে হোস্টেলের ভিতর প্রবেশ করে আখি নামের মেয়েটি নিজের মতো করে কাজে ব্যস্ত ছিল। এমন সময় হঠাৎ করে প্রিন্সিপাল সেখানে প্রবেশ করে প্রিন্সিপালকে দেখে বেশ খানিকটা অবাক হয়ে যায় এই অসময়ে দেখে। আর আখি অবাক চোখে সেদিকে তাকিয়ে আছে। প্রিন্সিপাল সেখানে গিয়ে বলে ওঠে, কি, কেমন আছো তুমি? আমি এখানে আসার কারণ হলো তোমাকে এখন একটা কাজ করতে হবে। জি স্যার, কি কাজ বলেন? এখন তোমাকে একজনের কাছে যেতে হবে এক রাতের জন্য। জি স্যার, কেন যাব আর কার কাছে যাব? এরপর প্রিন্সিপাল সে বাথরুমের ভিডিওটা ওপেন করে আখির সামনে। আখি ভিডিওটা দেখতে থাকে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে আখি যখন বাথরুমে প্রবেশ করেছিল তখন থেকে শুরু হয়েছে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে আখি নিজের পরনে থাকা 3 পিস খুলে ফেলে, এরপর পরনে থাকা ব্রা, তারপর অন্যান্য সব কাপড় চোপড় এক এক করে স্পষ্ট সম্পূর্ণ শরীর উলঙ্গভাবে ভিডিওতে দেখা যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা দেখে কান্নায় ভেঙে পড়ে আখি। আখি কান্না ভাঙা কণ্ঠে বলে ওঠে, স্যার, আপনি এত খারাপ, আপনি এটা কি করে করতে পারলেন স্যার? আমি যদি আগে জানতাম যে আপনি এত খারাপ, এত নোংরা মনের একটা মানুষ, তাহলে আমি কোনোদিন এই ভার্সিটিতে পড়তামই না। প্লিজ স্যার, এই ভিডিওটা ডিলিট করে দিন, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমার সাথে এমন করবেন না স্যার, আর আমি কোথাও কারো কাছে যেতে পারবো না। দেখো আখি, তুমি যদি আমার কথায় রাজি না হও তাহলে তোমার এই সুন্দর ভিডিওটা আমি নেট দুনিয়ায় অন্ধকার জগতে ছেড়ে দিব। তারপর তুমি কি করবে বলো? নিজেকে শেষ করে দেওয়া ছাড়া তোমার কোনো উপায় থাকবে না। তাই তোমাকে বলছি, যদি নিজের ভালো চাও তো আমার কথায় রাজি হয়ে যাও। বিনিময়ে তুমি কলেজে ফার্স্ট হতে পারবে এবং বিনা টাকায় ভার্সিটিতে পড়তে পারবে। খাওয়া দাওয়া থাকা সব কিছু তোমার ফ্রি।
তবুও তুমি রাজি হয়ে যাও। অনেক হয়েছে স্যার, আপনার বাজে কথা আপনি বন্ধ করুন। আমি আপনার এই খারাপ প্রস্তাবে রাজি না। আপনি যদি আর কোনো কথা বলেন তাহলে আমি আইনের সহযোগিতা নিতে বাধ্য হব আর আপনাকে জেলের ভাত খাওয়াবো। তার মানে তুমি আমার প্রস্তাবে রাজি না? দেখো, নিজের বিপদ নিজে ডেকে আনলে। এই ভিডিওটা এক ক্লিকে সারা দুনিয়া ছড়িয়ে পড়বে, তখন তুমি লোক সমাজে মুখ দেখাবে বলো? এরপর মেয়েটি আর কোনো উপায় না পেয়ে প্রিন্সিপালের কথা মতো রাজি হয়ে রওনা দেয় মাসুদ রানার বাড়ির উদ্দেশ্যে। অন্যদিকে মাসুদ রানা পা তুলে সোফার উপরে সিনেমা দেখছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। চারদিকে শীতের হালকা কুয়াশার আবরণ সৃষ্টি হয়েছে। যানবাহনের কোলাহল ধীরে ধীরে কমতে শুরু করেছে। প্রিন্সিপাল আকিকে মাসুদ রানার বাড়িতে রেখে সেখান থেকে চলে আসে। দেখতে দেখতে রাত 9টা বাজে। এদিকে মাসুদ রানা নিজেকে পরিপাটি করে বেশ ভালো করে প্রস্তুতি নিয়ে রুমের ভিতর প্রবেশ করছে। রুমের ভিতরে বসে আছে আখি। মাসুদ রানা আখির কাছে যায়। তারপর আখির ঘাড়ে বেশ কয়েকটা চুমু খায়। তারপর জোরপূর্বকভাবে আখির সাথে অত্যাচার করতে থাকে। ধীরে ধীরে আখির সমস্ত কিছু কাপড় চোপড় ছিঁড়ে ছুঁড়ে মারে ফ্লোরে। এরপর ঝাঁপিয়ে পড়ে তার উপর খুবলে খুবলে খেতে থাকে আখিকে। আখির শরীরে যেখানে কামড় দিয়েছে সেখানে রক্ত বের করে দিয়েছে এই নরখাদক মাসুদ রানা। নিজের ইচ্ছে মতো শারীরিক চাহিদা পূরণ করতে থাকে। জোরপূর্বক শরীরের উপর অত্যাচার করতে থাকে আখির। আখির এরকম অমানবিক অত্যাচার সহ্য করতে না পেরে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে। তারপর মাসুদ রানা চলে যায়। তার একটা ছেলেকে পাঠিয়ে দেয় রাব্বিকে। রাব্বি আখির এমন অবস্থা দেখে নিজেকে সামলাতে না পেরে সেও তার চাহিদা মিটিয়ে নিতে থাকে। আখির এরকম অত্যাচার সহ্য করতে না পেরে এক পর্যায়ে সেখানেই মারা যায়। আখির সারা শরীর থেকে রক্ত বের হচ্ছে। রাত 1টা বাজে। চারদিকে বেশ অন্ধকার। তারপর রাব্বি আখির লাশটাকে ভার্সিটির মাঠে ফেলে চলে আসে। রাত 2টা বাজে। চারদিকে কালো কুচকুচে অন্ধকার। শুনশান নীরবতায় পুরো রাত বিরাজ করছে। বস্তির এক কোণ থেকে বের হয়, এক হয় না। পরনে তার স্যুট বুট, কালো সানগ্লাস, চোখে চশমা, মাথায় ক্যাপ, হাতে গ্লাভস, পায়ে ক্যাশ, পরনে কালো জ্যাকেট, বাম হাতে সিগারেট, ডান হাতে বন্দুক। আগন্তুকের ভেসে বের হয়। বস্তির কাছে রাস্তার ধারে পায়ে হেঁটে চলেছে নিজের মতো করে। হঠাৎ করে তার সামনে কালো গাড়ি এসে ব্রেক করে। গাড়ির ভেতর থেকে বেশ কয়েকজন বের হয়ে গাড়ির দরজা খুলে দেয়। এরপর আগন্তুকটি সেই গাড়ির ভেতরে বসে পড়ে। তারপর গাড়িটি রওনা দেয় নিজের মতো করে। আপন গতিতে যাচ্ছে নিজ গন্তব্যের উদ্দেশ্যে। রাত 2:30 বাজে। চারদিকটা শুনশান। চাঁদের আলোয় ও তারার মেলা বসেছে। আকাশে চাঁদের আলো স্পষ্ট দেখা যায়। তার সাথে হালকা কুয়াশা চারিদিকে ফাঁকড়াও করছে। গাড়িগুলো ফুল স্পিডে চলে আসে নিজের গন্তব্যে। গাড়িগুলো পৌঁছে যায়। একটা গভীর রাতে নিশিরাতে নাইট ক্লাবের সামনে গাড়িগুলো এসে পরপর সারিবদ্ধভাবে থেমে যায়। এরপর গাড়ির ভেতর থেকে এক এক করে সবাই বের হয়ে এসে ক্লাবের ভিতরে প্রবেশ করে। কোনো কথা ছাড়াই একটা কোণের বেঞ্চের উপর বসে পড়ে। ওয়েটার এসে কিছু দেশি বিদেশি অ্যালকোহল টেবিলের উপর রেখে চলে যায়। তবে আগন্তুক সহ কেউ খায় না। আগন্তুকটি আর চোখের এক দৃষ্টিতে তাকিয়ে আছে একটা টেবিলের দিকে, যে টেবিলে বসে আছে একটি মেয়ে, দুটি ছেলে। মেয়েটিকে দেখে বোঝা যাচ্ছে তার পোশাক আশাক দেখে সে একটা বেশ্যা। মেয়েটি বলে ওঠে, দেখ, আমার টাকা কোনো দেখার সময় নেই। এখানে যদি সব টাকা না পাই, নেক্সট টাইম তোর জীবন নিয়ে এখান থেকে যেতে পারবি না। মেয়েটির নাম হচ্ছে মারিয়া। মারিয়ার কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে পড়ে টাকার ব্যাগটা নিয়ে। লাল রঙের একটা সাধারণ গাড়িতে করে রওনা দিয়েছে নিজের গন্তব্যের উদ্দেশ্যে। এটা দেখে পেছন পেছন বেরিয়ে পড়ে সেই অজানা আগন্তুক সহ তার পুরো গ্যাং। এরপর ফলো করতে করতে গাড়িটির পেছন পেছন যেতে থাকে। আগন্তুক সহ তার দল এক পর্যায়ে অন্ধকার রাতে মাঝখানে গাড়িটিকে থামিয়ে দেয়। আগন্তুকের দলবল। রাত 4টা বাজে। চারদিকে প্রায় হালকা আলো হতে শুরু করেছে। মারিয়ার গাড়ি না পারছে সামনে যেতে আর না পারছে পেছনে যেতে, কেননা সামনে একটি গাড়ি আর পেছনে একটি গাড়ি। আগন্তুকের দলবল চারদিককে ঘিরে ফেলেছে মারিয়াকে। মারিয়া কোনো উপায় না পেয়ে গাড়ি থেকে বের হয় অন্যদিকে। আগন্তুকটিও গাড়ি থেকে বের হয়। এরপর মুখোমুখি দুজনে সে দাঁড়ায়। মারিয়া বলে ওঠে, এটা কোন ধরনের অসভ্যতামি? একটা মেয়ে রাস্তার মাঝখানে আটকানো। আমার পথ আটকে আছো কেন? কে তোমরা? কি চাই তোমাদের?
এরপর আগন্তুকটি কোনো কথা ছাড়াই একটা মুচকি হাসি দেয়। আগন্তুকটি ইশারা দেওয়ার সাথে সাথে আগন্তুকটির ডান হাত সাজু এসে মারিয়ার হাত থেকে ফোনটা ও ব্যাগটা নিয়ে নেয়। এটা দেখে মারিয়া বেশ খানিকটা ভয় পেয়ে যায়, তবুও নিজের সাহস জুগিয়ে ওঠে। দেখ, তোরা কিন্তু আমার সাথে অসভ্যতামি করে ভালো করছিস না। যদি তোদের জীবনের মায়া থাকে তাহলে এখান থেকে চলে যা। মেয়েটির এরকম কথা শুনে উপস্থিত থাকা সবাই উচ্চস্বরে হাসতে থাকে। মেয়েটি এবার বেশ খানিকটা ভয় পেয়ে যায়। কেউ কোনো কিছু বুঝে ওঠার আগে কোমর থেকে বন্দুকটা বের করে সামনের দিকে গুলি করে, তবে গুলিটা কারোর গায়ে লাগেনি। পরের বার গুলি করার আগে রোহান মারিয়ার 2 হাতে 2টা গুলি করে। মারিয়া ব্যথায় সেখানে বসে পড়ে। হ্যাঁ, আগন্তুকটি আর কেউ না, সেটা হচ্ছে রোহান, মেন্টাল রোহান। তারপর আগন্তুকটি আর কোনো কথা না বলে মেয়েটিকে নিয়ে তার দলবল সহ রওনা দেয় তাদের নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। চারদিকে ফর্সা হয়ে গেছে, চারিদিকে ফজরের আজান দিচ্ছে। এরপর রোহানের বাড়িতে নিয়ে আসে মেয়েটিকে। রোহানের রুমে বিছানার উপর মেয়েটিকে ফেলে দেয়। এরপর রোহান নিজের বেল্ট দিয়ে মেয়েটাকে বেশ কিছু সময় বেধড়কভাবে আঘাত করে। তারপর এক এক করে মারিয়ার পরনে থাকা সমস্ত কাপড় খুলে ফেলে, কাপড়ে আগুন জ্বালিয়ে দেয়। নগ্ন অবস্থায় মেয়েটিকে বেধড়কভাবে বেল দিয়ে পেটাতে থাকে। মেয়েটা পাগলা কুত্তার মতো চিৎকার করছে, সারা শরীর ফাটিয়ে ফেলেছে, কারণ মেয়েটি একটা নিশি রাতের পরী, যাকে আমরা পতিতালয়ে বেশ্যা বলি। মারিয়া ভার্সিটি থেকে বিভিন্ন ছেলে মেয়েদেরকে নিয়ে রাতের আধারে ব্যবসা করত, তাই তাকে তুলে নিয়ে এসেছে। আর আজকে তাকে এতটাই ভয়ঙ্কর শাস্তি দেবে যেটা ইতিহাসের সর্বোচ্চ উচ্চ পাতায় রেকর্ড হয়ে থাকবে। সমস্ত শরীর থেকে রক্ত গড়িয়ে পড়ছে। ক্ষতস্থানগুলোতে বিভিন্ন অ্যালকোহল পদার্থ ও রাসায়নিক ওষুধ দেয়, সাথে সাথে অ্যাসিডের মতো গলতে শুরু করেছে শরীরটা। এরপর তার গলার শিরা কেটে দেয়, প্লেট দিয়ে কেটে ভিতর থেকে লিভার সহ বিভিন্ন কিডনি সহ বের করে নেয়। তারপর মারিয়ার লজ্জাস্থানে আগুন জ্বালিয়ে দেয়। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে মারিয়ার শরীর। মারিয়া জীবন্ত অবস্থায় চোখ উপড়ে ফেলে জিহ্বাটা কেটে ফেলে। এখনো জীবনটা আছে মারিয়ার। বিভিন্ন স্তনে কুড়াল দিয়ে একের পর এক আঘাত করতে থাকে, ক্ষত বিক্ষত করে ফেলে তার বিভিন্ন লজ্জাস্থান। মারিয়ার কথা বলতে পারে না। তারপর মারিয়াকে নগ্ন অবস্থায় রাস্তায় ফেলে আসে। পরের দিন সকালে সারা শহরে হইচই পড়ে গেছে। কে বা কারা মেরে ফেলে রেখে গেছে একটা মেয়েকে, জ্বালিয়ে দিয়েছে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। দলে দলে মানুষ ছুটে আসে। একই শহরে দুইটা মার্ডার হয়েছে। একটা ভার্সিটির মাঠে, যেটাকে রাতের আধারে ফেলে রেখে গেছে মাসুদ রানার লোক রাব্বি। ভার্সিটির মাঠে উপস্থিত হয়েছে র্যাব, পুলিশ সহ আরও বিভিন্ন আইন কর্মকর্তারা। পুরো শহরে হইচই পড়ে গেছে, আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো শহরে। রোহান গতকালের স্টাইলে হেলতে দুলতে ভার্সিটির ভিতরে প্রবেশ করছে। ভার্সিটিতে গিয়ে অবাক চোখে তাকিয়ে আছে, কেননা পুরো মাঠ জুড়ে অসংখ্য মানুষের ভিড়। মানুষের ভিড় ঠেলে সামনে যায় রোহান। রোহান হতবাক দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে, কেননা কেই বা কারা নৃশংসভাবে একটা মেয়েকে রেপ করে উলঙ্গ অবস্থায় ভার্সিটির মাঠে ফেলে রেখে গেছে। রোহান সকলের চোখ এড়িয়ে পকেট থেকে ফোনটা বের করে কয়েকটা পিক তুলে সেন্ড করে অজানা একটা নাম্বারে। তারপর রোহান সেখান থেকে বের হয়ে আসে, কল করে একটা নাম্বারে আর বলে উঠে, তোকে কিছু ছবি দিয়েছি, দ্রুত খবর নে কেউ বা কারা এই কাজটা করেছে। বলে কলটা কেটে দেয়। র্যাব আর পুলিশ সহ মেয়েটির লাশটাকে সেখান থেকে নিয়ে যায়। পুরো মাঠ ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে। এক পর্যায়ে ছাত্রছাত্রীরা নিজেদের গন্তব্যে যাওয়া শুরু করেছে। তবে ভার্সিটির আতঙ্ক এখনো যায়নি। রোহান হেলতে দুলতে অন্য মনস্ক হয়ে ক্লাসরুমে যাচ্ছিল। এমন সময় পেছন থেকে ল্যাং দেয়, হুমড়ি খেয়ে পড়ে যায় রোহান। তারপর রোহান মাটি থেকে উঠে তার ধুলো বালিগুলো ঝেড়ে সামনে তাকিয়ে দেখতে পায় রোজা সামনে দাঁড়িয়ে আছে। সে বুঝে যায় রোজা তাকে ল্যাং মেরেছে। কোনো কথা না বলে মুচকি হেসে সেখান থেকে যখনই চলে আসতে যাবে, পেছন থেকে রোজা মুচকি হেসে বলে ওঠে, ওই জঙ্গলি খ্যাত ফকিন্নি কোথাকার গাইয়া ভূত, আমাকে যে ধাক্কা দিয়ে চলে যাচ্ছিস, সরি বলবি কে? রোজার কথায় থমকে যায় রোহান। সেখানে মুহূর্তের মধ্যে উপস্থিত হয় তার সকল বন্ধু বান্ধবী। কোনো কিছু উপায় না পেয়ে রোহান মুচকি হেসে বলে ওঠে,
সরি আপু, আসলে আমি খেয়াল করিনি, আমার ভুল হয়ে গিয়েছে। রোহানের এই কথা শুনে জুতা খুলে বেশ কয়েকটা থাপ্পড় মারে রোহানের গালে আর বলে ওঠে, জঙ্গলি ক্ষেত কোথাকার, শুধু সরি বললে হবে? তোকে তো আজকে। রোজা যখনই মারতে যাবে তখনই সেখানে শাকিল এসে উপস্থিত হয়। এটা দেখে সাদিয়া বলে ওঠে, ওই তো সময় মতো চলে এসেছে আমাদের হিরোর কাজে ব্যাগরা দিতে। আমি থাকতে আমার বন্ধুর গায়ে হাত দিবে, এটা কি করে সম্ভব? নেক্সট টাইম যদি তোদের এমন করতে দেখি তোদের হাল খারাপ করে দেব। এই বলে তারা সেখান থেকে চলে যায়। সবাই সেদিকে হা করে তাকিয়ে আছে। শাকিল বলে ওঠে, ওরা অত্যাচার করলে এরপর থেকে তুই প্রতিবাদ করবি, আমি তোর সাথে আছি। রোহান কোনো কথা বলে না। রোহান একটা মুচকি হাসি দেয়, চুপচাপ বসে আছে, কোনো কথা বলে না। হঠাৎ করে পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ভাঙা ফোনটা বের করে দেখতে পায় সাজু ফোন করেছে। ফোনটা রিসিভ করে বলে ওঠে, মেয়েটাকে যে রেপ করেছে তার খবর পেয়েছি। তার নাম রাব্বি, বিভিন্ন খারাপ কাজের সাথে যুক্ত, গরিব দুঃখী মানুষের উপর অত্যাচার করে। সে কারো কথা মতো চলে, পুলিশ তাকে ধরতে পারে না, কারণ উপর মহলের কেউ তাকে সাপোর্ট দিচ্ছে। এ কারণে সে কাউকে তোয়াক্কা করে না। ঠিক আছে ভাই, আমি ব্যাপারটা দেখে নিব। আমি এখন ভার্সিটিতে আছি, আর ফোন করিস না। শাকিল কোনো কিছু বলতে যাবে, বলার আগে রোহান শাকিলকে নিয়ে ক্লাসরুমের ভিতরে প্রবেশ করে। আজকে নতুন স্যার এসেছে। এক এক করে বেশ কয়েকটা ক্লাস শেষ করে সবাই ভার্সিটির ক্যাম্পাসের উদ্দেশ্যে যায়। ক্যাম্পাসে বসে আছে সকল ছাত্রছাত্রী। কেউ ফ্রি ফায়ার খেলছে, কেউ গেমস খেলছে, কেউ মোবাইল দেখছে, কেউ মুভি দেখছে, কেউ পড়াশোনা করছে, কেউ গল্প করছে। এদিকে রোহান শাকিল এক বেঞ্চে বসে আছে। চোখের পলকে বেশ কিছু গুন্ডা টাইপের ছেলে পেলে ভার্সিটিতে প্রবেশ করে। বাইকগুলো মাঠের মাঝখানে স্ট্যান্ড করে এদিক ওদিক তাকিয়ে থাকে। সেদিক দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছিল। মেয়েটির নাম শায়লা। হঠাৎ করে শায়লার অন্য ছেলেগুলো লিডার নিয়ে নেয়। শায়লা লজ্জায় দুহাত দিয়ে বুক ঠেকে নেয়। এরপর ছেলেটি পকেট থেকে একটা সিগারেট বের করে আগুন জ্বালিয়ে ধরাতে যায়, কিন্তু সিগারেট জ্বালাতে পারে না। অনেক চেষ্টা করে কোনো মতেই ধরাতে পারে না সে। সিগারেট ধরাতে পারছে না দেখে রেগে মেগে একাকার ছেলেটা রাগের কারণে শায়লার জামা এক টানে ছিঁড়ে ফেলে। শায়লা লজ্জায় পড়ে যায়, দুই হাত দিয়ে নিজেকে আড়াল করে নেয়। এটা দেখে সবাই এগিয়ে আসতে থাকে। ভার্সিটির মাঠে ছেলেটা সিগারেট ধরানোর চেষ্টাই করছে। সবাই সেদিকে হা করে তাকিয়ে আছে। সবাই তো তামাশা দেখছে, কেউ সামনে এগিয়ে যাওয়ার সাহসই পাচ্ছে না। ছেলেটি সিগারেট ধরানোর চেষ্টা করছে, কোনোভাবেই ধরাতে পারছে না। এদিকে শায়লা প্রায় কান্না করে ফেলেছে। অন্যদিক থেকে মাঠের ভেতরে প্রবেশ করছে রোজা, তার পুরো দলবল। সবাই সেদিকে তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলতে পারে না। এমন সময় রোহানের পকেটে থাকা ফোনটা টুন টুন শব্দে বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করে দেখতে পাই সাজু মেসেজ করেছে। ভাই, ওই ছেলেটার ব্যাপারে খবর পেয়েছি। ওই ছেলেটার নাম রাব্বি। রাব্বি আজকে আপনাদের ভার্সিটিতে গেছে। সেই রাতের আধারে আখি নামের মেয়েটিকে হত্যা করেছিল। সাজুর দেওয়া মেসেজটা পড়ে রহস্যময় মুচকি একটা ঠোঁটের নিচে হাসি দেয়। তারপর গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যায়। সামনে এগিয়ে রাব্বির বাইকের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর রাব্বির হাত থেকে গ্যাসের কাঠির শালাইটা নিয়ে তালুর মধ্যে কয়েকটা ঘষা দেয় রোহান। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। তারপর নিজের হাত দিয়ে সিগারেট জ্বালিয়ে দেয় রাব্বির সিগারেটে। এটা দেখে সবাই অবাক, বিস্মিত চোখে তাকিয়ে আছে রাব্বি। রাব্বি বাইক থেকে নেমে পড়ে। অবাক নয়নে তাকিয়ে আছে পুরো ভার্সিটি। হা করে সেদিকেই তাকিয়ে আছে। নীরবতার মধ্যে দিয়ে অনেক সময় কেটে যায়। নীরবতা ভেঙে রাব্বি বলে ওঠে, কিরে শালা, তোর মরার পাখনা গজিয়েছে নাকি যে তুই আমার সাথে পাঙ্গা নিচ্ছিস? যে আগুনটা তুই নিজে ধরলি সে আগুনে তোকে পুড়ে মারবো। কোনো কথা বলে না, সেখানে দাঁড়িয়ে আছে। তারপর রাব্বি রোহানকে কয়েকটা ধাক্কা দেয়। ধাক্কা খাওয়ার পরও রোহান একই জায়গায় স্থির থাকে। এটা থেকে পুরো ভার্সিটি অবাক হয়ে যায়। অবাক হয়ে সবাই সেদিকেই তাকিয়ে আছে। তারপর রাব্বি আরো বেশ কয়েকটা ধাক্কা দেয়, কিন্তু সে জায়গা থেকে সরাতে পারে না রোহানকে। এরপর রোহান নিজের পরনে থাকা ঢিলেঢালা পোশাকটা খুলে পরিয়ে দেয় শায়লাকে। তারপর শায়লাকে নিয়ে যখনই আসতে যাবে তখনই পেছন থেকে ধরে ফেলে জিসান। সবাই ভাবছেন এই শায়লা আর রোহানের এখানেই শেষ দিন।
হঠাৎ করেই পরপর বেশ কয়েকটা থাপ্পড় দেয় রাব্বি জিসানের গালে। এরপর রোহান কোনো কথা না বলে সেখান থেকে থমকে যায় আর শায়লাকে সেখান থেকে চলে যেতে বলে। পরনে থাকা টি শার্টটা শায়লাকে দেওয়ার জন্য রোহানের শরীরটা স্পষ্ট দেখা যাচ্ছে। সিক্স প্যাক বডি, উজ্জ্বল ফর্সা গায়ের রং, ধবধবে দুধে আলতা। সবাই সিক্স প্যাক বডি দেখে হা করে সেদিকেই তাকিয়ে আছে। সবাই ক্রাশ খেয়ে ফেলেছে তারা বডির উপরে। সাথে ক্রাশ নামক বাঁশ খেয়েছে রোজা। রোজা যেন চোখের পলক ফেলতেই পারে না। অসম্ভব সুন্দর গায়ের রং। বাহিরেটা যেমন সুন্দর তার থেকেও সুন্দর তার ভিতরটা। চোখের ইশারায় দেওয়ার সাথে সাথে রাব্বির একটা ছেলে এসে হকি স্টিক দিয়ে রোহানের পায়ে বাড়ি মারে। সাথে সাথে হকি স্টিকটা ভেঙে দু খণ্ড হয়ে ছিটকে গিয়ে পড়ে। এটা দেখে আরো বেশ কয়েকটা ছেলে ফিরে আসে। ব্যাট হকি স্টিক নিয়ে তারাও রোহানকে বেশ কয়েকটা আঘাত করে। সবগুলো ভেঙে খণ্ড হয়ে যায়, কিন্তু ওই জায়গা থেকে সরাতে পারেনি রোহানকে। এক জায়গাতেই স্থির হয়ে আছে। এটা দেখে সবাই অবাক হয়ে সেদিকেই তাকিয়ে আছে। রাব্বি সহ্য করতে না পেরে যখনই রাব্বি রোহানকে ঘুষি মারতে যাবে তখনই রোহান রাব্বির হাত ধরে ফেলে। হাতটাকে উল্টে করে কবজির মধ্যে মারে এক লাথি। মুহূর্তের মধ্যে হাত ভেঙে দুই খণ্ড হয়ে যায়। এরপর বুকে একটা আঘাত করে, সাথে সাথে বুকের কয়েকটা হাড় পাঁজর ভেঙে যায়। মাটিতে পড়ে গড়াগড়ি খেতে থাকে রাব্বি। চিৎকার করতে থাকে ব্যথায় রাব্বি। মাথার মধ্যে একটা বাড়ি দেয়, সাথে সাথে মাথার সব তার যেন ছিঁড়ে যায়। ব্যথায় ছটপট করতে থাকে। ভার্সিটির মাঠে রাব্বির এমন অবস্থা দেখে তার দল বল রাব্বিকে নিয়ে সেখান থেকে দ্রুত চলে যায়। সবাই সেদিকে হা করে তাকিয়ে আছে। এরপর গুটি গুটি পায়ে রোহান শাকিলের দিকে যেতে থাকে। শাকিলের কাছে গিয়ে রোহান বসে পড়ে। এতক্ষণ সে কি করেছে সে নিজেও জানে না। শাকিল বলে উঠে, কিরে, কে তুই? তোর আসল পরিচয় কি? যেখানে শহরের সবাই ওকে ভয় পায় সেখানে তুই ওদের সাথে মারপিট করলি। এখন তো আমার তোকে ভয় লাগছে। রোহান কোনো কথা বলে না। পুরো ভার্সিটি রোহানের দিকে তাকিয়ে আছে। রোহান কোনো কথা না বলে এক এক করে সমস্ত ক্লাস শেষ করে তারপর শাকিলের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে পড়ে। পায়ে হেঁটে রাস্তা ধরে হেঁটে যাচ্ছে রোহান। হঠাৎ করে রোহান একটা দামি লাক্সারিস গাড়ির ভেতরে ঢুকে পড়ে। তারপর গাড়িটা রওনা দেয় তার গন্তব্যের উদ্দেশ্যে। এই দৃশ্যটা চোখে পড়ে যায় রোজার। রোজা ভাবতে থাকে, কে এই ছেলে? কোথা থেকেই বা এলো? এত সাহস পায় সে কোথা থেকে? যেখানে শহরের সবাই তাকে ভয় পায় সেখানে এই ছেলেটা এত সাহস পায় কোথা থেকে? এরপর গাড়িটা চলে আসে একটা বিশাল বহুল বাড়ির সামনে। গাড়ি পার্কিং করে বাড়ির ভেতরে প্রবেশ করে রোহান। যখনই নিজের রুমে যাবে তখনই পেছন থেকে বলে উঠে জান্নাত বেগম, তোর আজকে ভাত বন্ধ। তোর বাবা অফিস সামলাতে একা হিমশিম খাচ্ছে আর তুই মাস্তানি করে বেড়াচ্ছিস। রোহান কোনো কথা বলে না। রোহান চুপচাপ সেখানে দাঁড়িয়ে আছে, কারণ এখন কথা বলে আরো অনেক বকা খেতে হবে। নির্লজ্জের মতো রোহান চুপ করে আছে দেখে জান্নাত বেগম আবার বলে ওঠে, কাল থেকে অফিস জয়েন করবি। অফিস এখন থেকে তোকে সামলাতে হবে, আর ফালতু যেন তোকে ঘুরতে না দেখি। কথাগুলো বলে চলে যায় জান্নাত বেগম। জান্নাত বেগম হচ্ছে রোহানের মা, আর রোহানের বাবা হচ্ছে আলী চৌধুরী। আলী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। রোহান রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। এরপর একটা লম্বা ঘুম দেয়। এক ঘুমে সন্ধ্যা হয়ে যায়। কেউ রোহানকে ডাকতে আসেনি। রাত 11টা বাজে। এখনো রোহান ঘুমিয়ে আছে। ফোনের শব্দে তার ঘুম ভেঙে যায়। রোহান ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখতে পায় সাজু ফোন করেছে। আর কোনো কিছু না ভেবেই ফোনটা রিসিভ করে। রোহান ওপাশ থেকে বলে ওঠে, সাজু ভাই, ওই কুত্তার বাচ্চা শুয়োরের বাচ্চা রাব্বিকে তুলে এনেছি, গুডাউনে তুলে এনে বেঁধে রেখেছি। অনেক চিৎকার করছে। এখন কি করব বলেন? পুলিশ সব কিছু জানা সত্ত্বেও ওকে ছেড়ে দিয়েছে। ওকে 66 ডিগ্রি দিতে থাক আর জানার চেষ্টা কর কে ওর পেছনে আছে, যে মাস্টার মাইন্ড। এরপর রোহান আর এক মুহূর্ত দেরি না করে বিছানা থেকে উঠে হালকা ফ্রেশ হয়ে অল্প কিছু খেয়ে বেরিয়ে পড়ে তার নিজের গন্তব্যের উদ্দেশ্যে। কিন্তু রাস্তা অতিক্রম করে চলে আসে তার গোডাউনে। গোডাউনে এসে দেখতে পায় রাব্বিকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। এটা দেখে
একটা মুচকি হাসি দেয়। চোখের ইশারা দিতে সাজু বটি নিয়ে আসে। বটিটা এনে রাব্বির সামনে রাখে। রোহান হেসেই বলে ওঠে, এখন দেখ তোর সাথে আমি কি কি করি। কথাটা বলে মুচকি হেসে রাব্বির হাতের 10 আঙ্গুল কেটে ফেলে বটি দিয়ে। ছেলেটা গগন কাঁপানো চিৎকার দেয়। পাগলের মতো লাফালাফি শুরু করেছে। তার রক্ত গড়গড় করে বয়ে পড়ছে। এরপর কোনো মেডিসিন বা ইঞ্জেকশন ছাড়াই তার 10 আঙ্গুলের মাথাগুলো সেলাই করে দেয় সুই আর সুতো দিয়ে। ছেলেটা ব্যথায় ছটপট করতে থাকে। যন্ত্রণায় সহ্য করতে পারে না সে। ছেলেটা সারা শরীরে বেল্টের বাড়ি দিয়ে আঘাত করতে থাকে, হাতুড়ি দিয়ে পেটাতে থাকে। রড বাঁকা করা একটি বড় হাতুড়ি এনে পুরো শরীরে এলোপাথারি আঘাত করতে থাকে। পিঠের চাপটা তুলে দিয়েছে তার শরীরটাকে। এরপর ঝুলিয়ে দিয়ে একের পর এক হাতুড়ি দিয়ে পেরাক মারতে থাকে তার পিঠের উপর। ঝুলি ভেদ করে এফর ওপর হয়ে গেছে। রোহান বলে ওঠে, সত্যি করে বল, না হলে আরো অত্যাচার করব। তুই ওই মেয়েটাকে কেন মেরে কলেজের মাঠে ফেলে গিয়েছিস? তোর লিডারকে। ছেলেটা কোনো কথা বলে না, চুপচাপ নিজের মতো করে আছে। সব মার অত্যাচার সহ্য করছে। রোহান বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে রাব্বিকে, তবুও রাব্বি নিজের মুখ খুলছে না। নিজের মতো করে সবকিছু মুখ বুঝে সহ্য করছে। এটা দেখে একটা ড্রিল মেশিন, যেটা দেওয়াল কানা করে ড্রিল মেশিন পায়ের মধ্যে রেখে পাগুলোকে ক্ষত বিক্ষত করে ক্ষত সৃষ্টি করে। ছেলেটা এবার হালকা চিৎকার করে। এরপর রোহান তার পুরুষ সঙ্গের উপর মেশিনটা রেখে চালিয়ে দেয়। মুহূর্তের মধ্যে তার লজ্জাস্থান নষ্ট হয়ে যায়। ছেলেটা এক গগন কাঁপানো চিৎকার দেয়। তার এই চিৎকারে পুরো বিল্ডিংটা থরথর করে কেঁপে ওঠে। এরকম অত্যাচার সহ্য করতে না পেরে এবার রাব্বি বলে ওঠে, প্লিজ তোমরা আর আমাকে মেরো না। আমি তোমাদের এই অমানবিক অত্যাচার সহ্য করতে পারতেছি না। আমি নির্দোষ, আমি নিরপরাধ, আমি কোনো অপরাধ করিনি। আমি শুধু টাকার বিনিময়ে তাদের সাথে কাজ করি। বিনিময়ে তারা আমাকে টাকা দেয়। আমি নারী পাচার, শিশু বাচ্চার মেয়ে ধর্ষণ, শিশু ধর্ষণ, ড্রাগস স্মাগলিং, খুন খারাপি সব কিছু আমি করি শুধুমাত্র টাকার বিনিময়ে। আমি আরও অনেক অপরাধ করেছি। রাব্বির মুখে এ কথা শুনে রোহান কথা বলার ভারসাম্য ইচ্ছা হারিয়ে ফেলে। বেশ কিছু সময় নীরবতায় ছেয়ে যায়। কোনো কথা বলে না। নীরবতা ভেঙে অনেক কষ্ট করে যন্ত্রণা সহ্য করে রাব্বি বলে ওঠে, কে তুমি? তোমার পরিচয় কি? আমাকে এখানে তুলে এনেছো কেন? কি চাই তোমার? রাব্বির মুখে এ কথা শুনে সবাই হু হু করে হাসতে থাকে। উচ্চস্বরে হাসতে থাকে সবাই মিলে। এরপর রোহান মুচকি হেসে বলে ওঠে, তো রাজরাইল রোহান এসেছে এই শহরে নতুন করে রাজত্ব করতে, আর তোদের মতো ভিখারিদের বিতাড়িত করতে। রোহানের মুখে রোহান নামটা শুনে আতঙ্কে আত্মহারা হয়ে যায় রাব্বি। রাব্বির ভয়ে গলা শুকিয়ে যায়। বুঝতে পারে না সে কি করবে। শরীর ভয়ে কাঁপতে শুরু করেছে। ঘেমে একাকার। মুহূর্তের মধ্যে পুরো শরীর রক্ত ছুঁয়েছে শরীর থেকে। রোহান মুচকি হেসে হাতে একটা ব্লেড নিয়ে একের পর এক শরীরে টানতে থাকে রাব্বির। মুহূর্তের মধ্যে রাব্বির শরীরটা চিরে একাকার করে ফেলেছে। শরীরটা কেটে একাকার ক্ষত বিক্ষত হয়ে গেছে। রোহান বলে ওঠে, তোদের মাস্টার মাইন্ড কে? আর অত্যাচার সহ্য করতে পারে না। রাব্বির মুখ থেকে গড়গড় করে রক্ত পড়ছে। সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। ব্যথায় যন্ত্রণায় শরীরে জ্বর চলে এসেছে। শেষবারের মতো রাব্বি কান্না ভাঙা কণ্ঠে বলে ওঠে, ভাই, এসবের পেছনে এবারের ইলেকশনে যে দাঁড়িয়েছে এমপি পদে মাসুদ রানা, তিনি এসবের মাস্টার মাইন্ড। তিনি আমাদের লিডার। তিনি দেশ বিদেশে শিশু পাচার, নারী পাচার, ধন সম্পদ লুটপাট, গরিব দুঃখীদের উপরে অত্যাচার সব কিছু করেন। এমনকি খুন খারাপি, মদ, ড্রাগ, হীরা পাচার, অনেক অনেক খারাপ কাজ করে। আমাদের ভার্সিটির প্রিন্সিপাল তার ভার্সিটি থেকে বিভিন্ন মেয়েকে ব্ল্যাকমেল করে তাদের আধারে নিয়ে যেত মাসুদ রানার বাড়িতে। তারপর মাসুদ রানা নিজের করে মেয়েটাকে ভোগ করতো, পরে আমাকে ভার্সিটির মাঠে ফেলে দিয়ে যেতে বলতো। আরো কিছু বলতে যাবে তার আগে সোনার তৈরি কুড়ালটা দিয়ে এলো পাতারে কোপাতে থাকে রোহান। কেননা রোহান আর সহ্য করতে পারছে না। মুহূর্তের মধ্যে শরীরটাকে প্রায় 144 খণ্ড করে ফেলে, টুকরো টুকরো পিস পিস করে ফেলে। ফ্লোরে পড়ে থাকে তার ক্ষতবিক্ষত শরীরটা। এরপর রোহান সেখান থেকে বেরিয়ে যাওয়ার আগে সাজুকের লাশটা কোনো নিস্তব্ধ জায়গায় ফেলে আসতে বলে। বেরিয়ে পড়ে তার সেই দামি লাক্সারিস গাড়ি করে বাড়ির উদ্দেশ্যে। রোহানের টাকা পয়সা, ধন সম্পদের কোনো কিছুর অভাব নেই। রোহান
রাজনৈতিক নেতার পাশাপাশি সিক্রেট মাফিয়া কিং, তাই অনেকেই তাকে রাফিয়ান সিটির রাজা বলে ডাকে। চলে আসে বাড়িতে ঢুকতে যাবে এমন সময় পেছন থেকে জান্নাত বেগম বলে ওঠে, দেখ অনেক হয়েছে তোর এভাবে বাতরামি করে ঘুরে বেড়ানো। আমার কথা তো তুই শুনিস না, আমি তোর বিয়ে ঠিক করেছি। মানে কি? কথা নেই, বাত্রা নেই, হুটহাট বিয়ে বললেই বিয়ে করতে হবে নাকি? তোকে এত ভাবতে হবে না, আর তোকে কথা বলতে হবে না। আমি যেটা বলেছি সেটাই ফাইনাল। বিয়ের প্রস্তুতি নে। রোহান কোনো কথা না বলে ফ্রেশ হয়ে রাতের হালকা কিছু খেয়ে নিজের রুমে চলে যায়, কেননা সে তার মাকে ভীষণ ভয় পায়। অন্যদিকে রোজা শুধু একটা কথায় ভাবছে, সেটা রোহানকে নিয়ে। রোহানের উজ্জ্বল ফর্সা সিক্স প্যাক বডি দেখে মাতাল হয়ে গেছে। শুধু চোখের সামনে রোহানের সেই সিক্স প্যাক বডি ভেসে আসে আর মুসকে মুসকে হাসে। রোহানের এরকম সুন্দর বডি, আচার আচরণ, কথা বলার মুগ্ধ হয়েছে রোজা নিজের মন দিয়ে ভাবতে থাকে রোহানকে নিয়ে। কখন যে ঘুমিয়ে পড়ে যায় বলতে পারে না। পরের দিন রোহান ভার্সিটিতে যায়নি, বাড়িতেই ছিল। দেখতে দেখতে দিনটা কেটে যায়। পরের দিন সন্ধ্যায় রোহান শুয়ে আছে, কখন ঘুমিয়ে গেছে বলতে পারে না। হঠাৎ সাজু ফোনে ঘুম ভেঙে যায়। সাজু ফোন করেই বলে ওঠে, হ্যালো ভাই, আপনি কোথায়? আপনি দ্রুত বের হয়ে আসেন, নতুন একটা মিশনের জন্য আমাদেরকে যেতে হবে। আজকেই সেই মিশনটা কমপ্লিট করতে হবে। তোরা তৈরি হয়ে নে, আমি এখনই আসছি। এই বলে রোহান হালকা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। চলে আসে একটা বস্তিতে। এসেই বস্তিতে নিজের পোশাক আশাক চেঞ্জ করে বের হয় এক আগন্তুকের ভেসে। ব্ল্যাক হাইনা, দ্য মাফিয়া কিলার ও রাফিয়ান সিটির রাজা। পরনে সব ম্যাচিং করা কালো পোশাক, কালো স্যুট বুট, সানগ্লাস, মাথায় হুড়ি পরা, ডান হাতে বন্দুক, বাম হাতে সিগারেট। এগিয়ে আসে একটা লাক্সারিয়াস দামি গাড়ির কাছে। তারপর গাড়ি করে রওনা দেয় নিজ গন্তব্যের উদ্দেশ্যে। গাড়িটা চলছে তার আপন গতিতে। গাড়িগুলো সোজা চলে আসে একটা আবাসিক আঞ্চলিক এলাকাতে, যেখানে চাকরি থাকা অবস্থায় সরকারি কর্মকর্তারা সরকারি কোয়ার্টারে থাকে। এখন রাত 12টা বাজে। গাড়িগুলো চলে আসে একটা পরিত্যক্ত বাড়ির সামনে। গাড়িগুলো থেকে বের হয় এক একটা হায়না। তারপর সেই বাড়ির দরজায় কলিং বেল বাজায়। অনেকক্ষণ ধরে বাজাচ্ছে। ভেতর থেকে কেউ একজন এসে দরজা খুলে দেয়। দরজা খুলে দিয়ে চমকে গিয়ে আটকে পড়ে যায় সামনে দাঁড়িয়ে থাকা লোকটিকে দেখে। এতগুলো কালো মুখোশধারী লোককে দেখে ভয়ে গলা শুকিয়ে যায়। আত্মার শরীর থেকে পালিয়ে যায়। ভয়ে দরজা লাগিয়ে দিতে যাবে, এমন সময় ধাক্কা দিয়ে হুড়মুড় করে সবাই ভিতরে প্রবেশ করে। এটা দেখে প্রিন্সিপালের গলা শুকিয়ে যায়। হ্যাঁ, আগন্তুকগুলো প্রিন্সিপালের বাড়িতে এসেছে। কোনো কথা ছাড়াই রোহান সোফার উপরে পায়ের উপর পা রেখে বসে পড়ে। এরপর একটা সিগারেট জ্বালায়। অন্যদিক থেকে দোতলার রুম থেকে কেউ একজন চিৎকার করে বলছে, তুমি এখনো বাহিরে কি করছো? ভিতরে আসো, আমি আর অপেক্ষা করতে পারছি না। কণ্ঠস্বর শুনে বোঝা যাচ্ছে মেয়েটা যতবার চিৎকার করছে ততবার প্রিন্সিপাল ঘামতে থাকে। প্রিন্সিপাল ঘেমে একাকার। রোহান সাজুকে চোখের ইশারা দিতে সাজু দোতলায় রুমে যায়। দোতলায় রুমে গিয়ে তো অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। চোখগুলো খসতে থাকে এই দৃশ্য দেখে। এক মুহূর্ত দেরি না করে দৌড়ে এসে নিচে নামে আর সাজু বলে ওঠে, ভাই, দুতলা রুমে আমি নিজের চোখে দেখলাম। তা দেখে তো আমি অবাকের চরম পর্যায়ে। কেননা ভেতরে অর্ধ উলঙ্গ, শরীরে তেমন কোনো কিছুই নেই। ছোট একটা প্যান্ট আর পরনে ছোট একটা ব্রা। মহিলা অথবা মেয়ে বসে আছে খাটের উপরে। এটা শুনে রোহান সহ সবাই মুচকি হাসি দেয়। রোহান ভালো করে খেয়াল করে প্রিন্সিপালের দিকে। এতক্ষণ খেয়াল করেনি। প্রিন্সিপালের দিকে তাকিয়ে সবাই হু হু করে হেসে ওঠে। কেননা প্রিন্সিপালের পরনে আছে ছোট্ট একটি প্যান্ট, গায়ে তেমন কোনো কিছুই নেই। এটা দেখে প্রিন্সিপালকে সোফায় বসায় রোহান। চোখের ইশারা দিতেই সাজু বলে ওঠে, কিরে শালা কুত্তার বাচ্চা, এইসব অপকর্ম তো বেশ ভালোই করছিস, মজা তো ভালোই নিচ্ছিস ভার্সিটির মেয়েদের কাছ থেকে। তুই সত্যি করে বল, এসবের পেছনে মাস্টারমাইন্ড কে? এই কথা শুনে প্রিন্সিপাল ভয়ে ঘামতে শুরু করেছে, কাঁপাকাঁপি শুরু করেছে। বসে থাকতে পারে না, কথা বলতেও পারে না, ভয়ে গলা শুকিয়ে গেছে। রোহান বলে ওঠে, ওর পেট থেকে তোরা কথা বের কর, ততক্ষণ আমি উপরে গিয়ে দেখে আসি কি হচ্ছে। ওকে ভাই, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। এরপর রোহান সিঁড়ি ধরে দোতলায় রুমে যেতে থাকে। এদিকে প্যান্টের বেল্ট খুলে এলোপাতাড়ি পেটাতে থাকে।
প্রিন্সিপাল শুধু পাগলা কুত্তার মতো চিৎকার করতে থাকে, ও বাবা গো, ও মা গো করে কাঁদতে থাকে। নিজেদের মতো করে প্রিন্সিপালকে গরুর মতো পেটাতে থাকে। এরপর রোহান সেই রুমের ভিতরে প্রবেশ করে আস্তে করে ভেতরের দরজা আটকে দিয়ে মেয়েটির কাছে যায়। মেয়েটি এখনো সেদিকে খেয়াল করেনি, ফোনে কি যেন দেখছে। রোহান আস্তে করে নিজের পরনে থাকা টি শার্টটা খুলে ফেলে তার পরনে থাকা প্যান্টটা। এরপর খাটের উপর উঠে পড়ে রোহান। এরপর রোহান মেয়েটার হাতের দিকে তাকিয়ে দেখতে পায় মেয়েটা 18+ ভিডিও দেখছে। এটা দেখে মুচকি একটা হাসি দেয় রোহান। কারোর উপস্থিতি টের পেয়ে মেয়েটা সেদিকে তাকিয়ে চমকে ওঠে। মেয়েটি ভয়ে চিৎকার করে বলে ওঠে, কে আপনি? পারমিশন ছাড়া বেডরুমে প্রবেশ করলেন কি করে? মেয়েটার কথা শুনে রোহান একটা রহস্যময় মুচকি হাসি দেয়। মেয়েটার প্রশ্নের উত্তর না দিয়ে রোহান মেয়েটাকে জড়িয়ে ধরে। এরপর সারা শরীরে স্লাইড করতে থাকে, মেয়েটির বিভিন্ন জায়গায় কিস করতে থাকে, চুমু খেতে থাকে। মেয়েটি আর কেউ না, মেয়েটার নাম হচ্ছে রূপা। রূপা ভয়ে গলা শুকিয়ে গেছে, কথা বলতে পারে না, কাঁপাকাঁপি শুরু করেছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, কে আপনি? আর আপনি সব কি করছেন এখানে? আপনার কি চাই? এই মুহূর্তে ওই কুত্তার বাচ্চা প্রিন্সিপালের ডেড বডি আর তোমার কাছে শারীরিক শোক। প্রিন্সিপালের সাথে কতদিন ধরে বেডরুম শেয়ার করছিস তুই? রোহানের মুখে এরকম প্রশ্ন শুনে মেয়েটা ঘাবড়ে যায়, ঘামতে শুরু করেছে। শুকিয়ে গেছে বুকটা, দুকদুক করছে, কি বলবে বুঝতে পারে না। পালিয়ে যেতে চাইলেও রোহান পেছন থেকে ধরে ফেলে, তারপর খাটে ফেলে দিয়ে চেপে ধরে। নাড়াচাড়া করতে পারে না রূপা, বলে উঠে, সত্যি করে তোর পরিচয় বলবি নাকি নিজের চোখে তোর নির্মম মৃত্যুটা দেখবি? রূপা কোনো কথা বলে না, কোনো কিছু উপায় না পেয়ে নিজের শরীরটা বিলিয়ে দেয় রোহানের কাছে, সমর্পণ করে রোহানের কাছে, আর বলে উঠে, আমার নাম রূপা, আমি এখানে কাজ করি। আমার স্বামী নেই, আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে প্রিন্সিপালের সাথে। আমি এই বাড়িতেই থাকি, প্রিন্সিপালের কাজের মেয়ে আমি। প্রিন্সিপাল আর আমার কেউ নেই বলে আমরা স্বামী স্ত্রীর মতো একই বিছানায় প্রতি রাতে থাকি। রোহান আর রূপাকে কোনো কথা বলতে না দিয়ে খাটে ফেলে দেয়, তারপর তার উপরে উঠে পড়ে। কেননা রোহান বুঝে গেছে রূপার প্রিন্সিপালের সম্পর্ক। এরপর প্রিন্সিপাল যেভাবে রূপাকে প্রতি রাতে ভালোবাসার পরস্পর দিয়ে ভোগ করতে থাকে, রোহানও রূপার কাছ থেকে শারীরিক সম্পর্কে সুখ নিতে থাকে। দীর্ঘ 45 মিনিট শারীরিক সম্পর্ক করে রূপার সাথে রূপাকে প্রায় রোহান আত্মরা করে ফেলেছে। কথা বলায় ভারসাম্য হারিয়ে ফেলেছে রূপা, শরীর আর রূপার চলে না। রোহান কি যেন ভেবে মুচকি একটা হাসি দিয়ে সেখান থেকে উঠে পড়ে। তারপর রোহান সেখান থেকে নিচে চলে যায়, পায়ের উপর পা দিয়ে বসে পড়ে। প্রিন্সিপাল বুঝে গিয়েছে রোহান এতক্ষণ উপরে কি করছিল। রূপা নামের মেয়েটি তার উলঙ্গ শরীর নিয়ে খাটের উপরে পড়ে থাকে। প্রিন্সিপাল ভয়ে কোনো কিছু বলতে পারে না, শরীর কাঁপাকাঁপি শুরু করেছে। রোহান মুচকি হেসে বলে ওঠে, কিরে, তোর কি মৃত্যুর ভয় নেই? তুই একটা প্রিন্সিপাল হয়ে কি করে এসব অপকর্মের কাজ করছিস? তুই নিজেই বল, তোর শাস্তিটা কিরকম হওয়া উচিত? প্রিন্সিপাল কোনো কথা বলে না, ভয়ে ঘেমে একাকার, কথা বলতে পারে না। প্রিন্সিপাল নীরবতায় ছেয়ে গেছে। রোহান একটা সিগারেট ধরায়, বেশ কিছু সময় নীরবতায় ছেয়ে যায়। নীরবতা ভেঙে প্রিন্সিপাল হালকা কণ্ঠে বলে ওঠে, আমি রূপা একই বাড়িতে থাকি, আমার দেখাশোনার লোক নেই, তাই রূপাকে আমার বাড়িতে রেখে দেই। তারও কেউ নেই, আমরা স্বামী স্ত্রীর মতো একই বাড়িতে থাকি। আমাদের যেমন পেটের ক্ষুধা আছে, ঠিক তেমন আরেকটা ক্ষুধা আছে, সেটা হলো শরীরের ক্ষুধা। এই শরীরের ক্ষুধা মেটানোর জন্য আমরা একে অপরে একসাথে থাকি। প্রতিদিন আমরা একে অপরের দেহ সুখ নিতে থাকি। সবাই জানে আমরা স্বামী স্ত্রী। আর মাসুদ রানা দেশের যতগুলো অপরাধ আছে সবগুলোতে সাথে জড়িত। শিশু পাচার, নারী পাচার, অনেক কিছুর সাথে অপরাধ করেছে। প্রতি রাতে তার বাড়িতে ভার্সিটি থেকে একটা করে মেয়ে যেত। মেয়েগুলোকে আমি ব্ল্যাকমেল করে তার কাছে নিয়ে আসতাম। তারপর সে রাতে সেই মেয়েটাকে ভোগ করত, তারপর বিদেশে পাচার করত, আর না হলে উত্তেজনায় বসে সেই মেয়েটাকে মেরে ফেলতো। আমি শুধু টাকার বিষয়ে টাকা বিনিময়ে কাজ করতাম, আমি আর কোনো কিছু জানি না। প্রিন্সিপালের মুখে এ কথা শুনে সবাই উচ্চস্বরে হাসতে থাকে। রোহান তো রেগে মেগে একা একা সাজু বলে উঠে, তোরা টাকা দিয়ে সুখ নিস, তাই না? আজকে সেই টাকায় তোর জীবনে নিয়ে নিল, এখন তোকে কে বাঁচাবে?
সাজু রোহানের দিকে তাকায়। রোহান চোখের ইশারা দিতেই হাতে একটা ব্লেড নেয় সাজু। রোহান দোতলার রুমে চলে যায়। সাজু আস্তে করে গলার শিরা, উপশিরা, হাতের রগ, পায়ের রগ এবং শ্বাসনালী, কণ্ঠনালী কেটে দেয়। ছটপট করতে থাকে প্রিন্সিপাল। অন্যদিকে দোতলার রুমে গিয়ে রোহান একটা ধারালো ছুরি বের করে। এরপর রূপা নামের মেয়েটির উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ শরীরে নিচের ঠোঁটের ছোঁয়া দিতে থাকে। আলতো করে রূপার ঠোঁটে কিস করে। আরও বেশ কিছু সময় তার সাথে শারীরিক সম্পর্ক করে। নিস্তেজ হয়ে পড়ে আছে খাটের উপরে রূপা। এরপর রোহান একটা মুচকি হাসি দিয়ে তার গলার উপরে একটা ধারালো ছুরি রেখে এটা দেখে রূপার চোখ থেকে অঝোর ধারায় পানি গড়িয়ে পড়ছে। কোনো কিছু বলে ওঠার আগেই গরুকে যেভাবে জবাই করে ঠিক সেভাবেই জবাই করে ফেলে রূপাকে। রূপা সেখানেই ছটপট করতে থাকে। তারা লাল রক্ত গলায় ফিনকি দিয়ে বের হতে থাকে। প্রিন্সিপালও সেখানে ছটপট করতে থাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করে। এরপর পুরো বাড়িটা ভালো করে তন্ন করে খুঁজে প্রিন্সিপালের দোষ যত ধন সম্পদ ছিল সব কিছু নিয়ে রওনা দেয় তাদের নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। কিছু সম্পদ গরিব দুঃখীদের বিলিয়ে দেবে, আর কিছু সম্পদ নিজের দলের সাথে রেখে দেবে। তার ছেলেপেলেকে গোডাউনের সামনে নামিয়ে দিয়ে বাড়ির ভেতরে গাড়ি পার্কিং করে। জান্নাত বেগমের ভয়ে চুপি চুপি বাড়ির ভিতরে প্রবেশ করছে রোহান। রুমের ভিতরে প্রবেশ করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে একটাই খবর দেখা যাচ্ছে বিভিন্ন টিভি স্ক্রিনে। খবরের কাগজে সারা শহরে এই একটা খবর চলছে, প্রিন্সিপাল ও এক যুবতী নারী এক ভয়ঙ্কর মর্মান্তিক মৃত্যুর কথা সাংবাদিকরা একে একে প্রচার করছে। প্রিন্সিপালের মৃত্যুটা ভার্সিটিতে বেশ প্রভাব ফেলেছে। আতঙ্কে আছে সবাই। রোহান বেশ কয়েকদিন ধরেই ভার্সিটিতে আসে না। এদিকে যেদিন থেকে রোহানের সিক্স প্যাক বডি দেখেছে সেদিন থেকে রোজা রোহানকে নিয়ে ভাবতে থাকে। রোহানের প্রেমে পড়ে যায় রোজা, কিন্তু ভয়ে সে কাউকে কোনো কিছুই বলতে পারছে না, কেননা সে তো রোহানের উপর অনেক অত্যাচার করেছে, অবিচার করেছে। রোহান আজকেও ভার্সিটিতে যায়নি। প্রিন্সিপালের মৃত্যুতে ভার্সিটি 2 দিন বন্ধ দিয়েছে। জান্নাত বেগমের কথা মতো রোহান তাদের কোম্পানিতে যায়। রোহানের বাবা নিজের ছেলেকে কোম্পানিতে আসতে দেখে বেশ খুশি হয়েছে। ছেলেকে কিছু দায়িত্ব বুঝিয়ে দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে যায় তার বাবা। এভাবে দেখতে দেখতে 2 দিন কেটে যায়। আজকে ভার্সিটিতে সবাই মিলে আসে। সবাই যে যার মতো ক্যাম্পাসে আড্ডা দিচ্ছে। এমন সময় হঠাৎ করে কলেজের ক্যাম্পাসের মাঠে 3টা লাল গাড়ি এসে থামে। গাড়ির ভেতর থেকে বের হয়ে আসে মাসুদ রানা। মাসুদ রানা এদিক ওদিক না তাকিয়ে সোজা প্রিন্সিপালের কেবিনে ঢুকে পড়ে। তারপর নিজের মতো করে কে যেন খুঁজতে থাকে। এরপর রোহান বেরিয়ে পড়ে প্রিন্সিপালের কেবিনের উদ্দেশ্যে। সবাই প্রিন্সিপালের কেবিনের সামনে এসে দাঁড়ায়। রোহান দেখতে পায় ভেতরে মাসুদ রানা কি যেন একের পর এক খুঁজতে থাকে, প্রত্যেকটা ড্রয়ার চেক করতে থাকে। সবার চোখ এড়িয়ে রোহান প্রিন্সিপালের কেবিনে প্রবেশ করে, কিন্তু চোখ এড়াতে পারেনি রোজা রোহানকে দেখে ফেলে। রোহান প্রিন্সিপালের কেবিনের ভিতরে প্রবেশ করে, তারপর লুকিয়ে পড়ে দেখতে থাকে মাসুদ রানা কি করছে। এভাবে বেশ কিছু সময় কেটে যায়, কিন্তু কোনো কিছু খুঁজে পায় না। প্রত্যেকটা ড্রলার চেক করেন। কোনো কিছু না পেয়ে মাসুদ রানা সেখান থেকে বেরিয়ে হোস্টেলের দিকে রওনা দেয়। হোস্টেলের দিকে একটা স্টোর রুম আছে, সেই স্টোর রুমে প্রবেশ করে মাসুদ রানা। মাসুদ রানার পেছন পেছন রোহান সেই স্টোর রুমে যায়। তারপর সেখানে গিয়ে দেখতে থাকে, একইভাবে সে খুঁজতে থাকে। এরপর হালকা করে দরজা খুলে ভেতরে প্রবেশ করে রোহান। মাসুদ রানা পুরনো একটা আলমারির ড্রয়ার খুলে কিছু একটা বের করে, যেন সে চাঁদ পেয়েছে। মুহূর্তের মধ্যে আনন্দে আত্মহারা পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে। কল কেটে দিয়ে পকেটে ফোনটা নিয়ে নেয়। এরপর যখনই সেখান থেকে আসতে যাবে তখনই মাসুদ রানা দেখতে পারে তার সামনে একটি যুবক ছেলে দাঁড়িয়ে আছে। আচমকা ছেলেটাকে দেখে হকচকিয়ে ওঠে মাসুদ রানা। মাসুদ রানা কি বলবে কি করবে বুঝতে পারে না। মুস্কি হেসে মাসুদ রানা বলে ওঠে, কি রে, কে তুই? আর এখানে কেন এসেছিস? যা পালা এখান থেকে। রোহান কোনো কথা বলে না। তারপর মাসুদ রানা কি যেন ভেবে আবার খুঁজতে থাকে একটা জিনিস। এদিকে দরজা বন্ধের শব্দে পেছনে ঘুরে তাকায় মাসুদ রানা। মাসুদ রানা চিৎকার করে বলে ওঠে, কিরে, তুই এখনো যাসনি আর দরজা বন্ধ করেছিস কেন? মরার পাখনা গদিয়েছে নাকি তোর? রোহান কোনো উত্তর দেয় না। মাসুদ রানা এই কথা শুনে মুস্কি একটা হাসি দেয়। তারপর গুটি গুটি পায়ে মাসুদ রানার সামনে গিয়ে দাঁড়ায়। অন্যদিকে রোহানকে ফলো করতে করতে রোজা
সে স্টোর রুমের কাছে চলে আসে। বাহির থেকে জানালা দিয়ে ভেতরে দেখতে পায় মাসুদ রানা আর রোহান ভিতরে আছে। মাসুদ রানা কিছু একটা খুঁজতেছে। রোহান বলে ওঠে, কি রে, তোর কি এটার প্রয়োজন নাকি? পাবি না তো খুঁজে, কারণ আগেই ভ্যানিশ করে দিয়েছি। মাসুদ রানার এ কথা শুনে ঘামতে শুরু করেছে, তবুও নিজের মতো করে খুঁজতে থাকে। রোহান এবার মাসুদ রানাকে ঘুরিয়ে বেশ কয়েকটা ঘুষি মারে। সোফায় গিয়ে ছিটকে পড়ে মাসুদ রানা। কোনো কিছু না ভেবে কোমর থেকে একটা রিভলভার বের করে তারপর বেশ কয়েকটা গুলি চালায় রোহানের দিকে। গুলিগুলো লাগার আগে রোহান সরে যায়। বাহির থেকে সবটা দেখছে রোজা। রোজা চিৎকার দিতে যাবে, কিন্তু চিৎকার না দিয়ে সবটা দেখতে থাকে। রোহান উড়ে গিয়ে সিনেমার স্টাইলে মারে এক লাথি। তারপর বন্দুকটা ফ্লোরে থেকে উঠে পরপর বেশ কয়েকটা গুলি চালায় মাসুদ রানার উপরে। রোহান বলে ওঠে, কুত্তার বাচ্চা, তুই আজকে শেষ। মেয়েদেরকে ব্ল্যাকমেইল করে তাদের ইজ্জত নিয়ে খেলার দিন তোর শেষ। কিছু বলতে না দিয়ে বন্দুক থেকে সব কয়টা বুলেট মুখের ভিতর ঢুকিয়ে গুলি করে দেয়। এই দৃশ্যটা বাহির থেকে রোজা দেখে মারে চিৎকার। কারো চিৎকার শুনতে পেয়ে পেছনে ঘুরে তাকিয়ে দেখতে পায় জানালার বাহিরে রোজা দাঁড়িয়ে আছে। রোহান যখনই রোজার কাছে আসতে যাবে তখনই রোজা সেখান থেকে দৌড় মারে। ভার্সিটিতে কাউকে কোনো কিছু না বলে বেরিয়ে পড়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে। রোহান সেও বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। ফলো করতে থাকে রোজার গাড়িটাকে। এক পর্যায়ে গাড়িটাকে ধরে ফেলে। রোহান কোনো কিছু বলবে তার আগেই রোজা বলে ওঠে, প্লিজ রোহান, আমাকে মেরো না। আমি ভার্সিটিতে যেটা দেখেছি কাউকে বলবো না। আর তোমার সাথে ভার্সিটিতে যেটা করেছি, ভুল করেছি, অন্যায় করেছি। প্লিজ তুমি আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমি কোনো কিছুই দেখিনি, আমি কাউকে কোনো কিছু বলবো না। রোহান কি করবে কি বলবে বুঝতে পারে না। রোজা ভীষণ ভয় পেয়ে আছে। নিজের মতো করে বকবক করেই চলেছে। রোজা হা করে তাকিয়ে আছে রোহানের দিকে। রোহান কি করবে বুঝতে পারে না। অবশেষে রোজাকে গাড়ির ভিতর থেকে বের করে নিজের গাড়ি করে রওনা দেয় কাজী অফিসের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে তারা পৌঁছে যায় কাজী অফিসে। সেখানে গিয়ে দেখতে পায় সাজু অপেক্ষা করছে তাদের জন্য। আগেই ফোন করে বলে দিয়েছে সব ঘটনা তাকে। রোজা বুঝতে পারে না কি হচ্ছে এখানে। রোহান বলে ওঠে, কাজে রেডি আছে তো? আমি আজকেই রোজাকে বিয়ে করব। রোজা এই কথা শুনে কোনোভাবেই রাজি হয় না বিয়েতে। কান্না করা শুরু করেছে। সব ঘটনা শুনে কাজী বিয়ে দিতে রাজি হয় না। রোজা বিয়ে করতে রাজি হচ্ছে না। অবশেষে কাজীকে বন্দুকের ভয় দেখিয়ে রোজাকে বাধ্য করে বিয়েতে রাজি করায়। তারপর অনেক কষ্টে বিয়ের সব পর্ব শেষ করে কাজী সাহেবকে কিছু টাকা দিয়ে বেরিয়ে পড়ে রোজাকে নিয়ে রোহানদের বাড়ির উদ্দেশ্যে। কয়েক ঘন্টা অতিক্রম করে চলে আসে বিশাল বহুল একটা রাজকীয় রাজপ্রাসাদের বাড়ির সামনে। তারপর গাড়ি পার্কিং করে বাড়ির গেটের সামনে গিয়ে দাঁড়ায়। রোজা এত বড় বাড়ি দেখে বলে ওঠে, এত বড় বাড়ি আর এত সুন্দর বাড়ি। বাড়িটা দেখতে কত সুন্দর, একদম রাজপ্রাসাদের মতো। এ যেন রূপকথার বাড়ি। রোজার কথা শুনে রোহান একটা মুচকি হাসি দেয়। এরপর কোনো কথা না বলে কলিং বেল বাজাতে থাকে। অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছে। বাহিরে কলিং বেল বাজাতে থাকে। ভেতর থেকে দরজা খুলে দেয় জান্নাত বেগম। জান্নাত বেগম দরজা খুলে দিয়ে অবাক হয়ে আছে, কেননা দরজার সামনে দাঁড়িয়ে আছে 12 ইঞ্চি ঘোমটা দিয়ে দাঁড়িয়ে থাকা একটি মেয়ে। মেয়েটিকে দেখে জান্নাত বেগম বলে ওঠে, কিরে মেয়েটাকে, কিরে সাজু মেয়েটাকে আর রোহানের সাথে দাঁড়িয়ে আছে কেন? কেউ কোনো কথা বলে না, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। বেশ কিছু সময় যেভাবে কেটে যায়। নীরবতা ভেঙেই রোহান বলে ওঠে, আম্মু, আমি বিয়ে করে ফেলেছি তোমাদের না জানিয়ে, তার জন্য সরি। তোমরা তো আমাকে বিয়ে করতে বলেছিলে আমার পছন্দের মেয়েকে, আমি বিয়ে করে ফেলেছি তাকে। ছেলের মুখের কথা শুনে বেশ খানিকটা অবাক হয় জান্নাত বেগম। রোহানের পছন্দের মেয়ে। রোজা এটা ভেবে রোজা খুশি হলেও মুহূর্তের মধ্যে মুখটা কালো হয়ে যায়, কারণ রোহান একটা খুনি এটা ভেবে। জান্নাত বেগম কোনো কিছু না বলে মুচকি হেসে বলে ওঠে, তোমার নাম কি মা? আর তোমার মুখটা সরাও তো আমি দেখি তোমাকে, তোমার চাঁদ খানা মুখটা। তুমি দেখতে কত সুন্দর, আমার বৌমা বলে কথা। কেউ কোনো কথা বলে না। ভেতর থেকে বরণ ডালা নিয়ে আসে, তারপর বরণ করে নেয়।
জান্নাত বেগম কেউ কোনো কথা বলছে না দেখে এবার জান্নাত বেগম নিজে রোজার ঘোমটাটা সরিয়ে দেয়। রোজাকে দেখে তো চমকে যায়। দুজনকে দেখে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে, কেননা জান্নাত বেগম আর রোজা একে অপরকে আগে থেকেই চিনত। রোজার মা গৃহিণী, বাবা বিশাল কোম্পানির মালিক। রোজার পুরো নাম হচ্ছে মোসাম্মদ খাদিজাতুল রোজা। রোজা বাবা মায়ের একমাত্র সন্তান। জান্নাত বেগম রোজাকে দেখে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে, কেননা তিতি তার পছন্দের মেয়ে। ফারুকের জন্য যে মেয়েটাকে পছন্দ করা হয়েছিল এইবারের পুত্রবধূ হিসাবে, সেই মেয়েটা হচ্ছে তিতিকে এইবারের পুত্রবধূ হিসাবে ফারুকের বউ হিসাবে গড়ে তুলতে চেয়েছিল। কিন্তু ঘরে তোলার আগেই যে ফারুক তিতিকে এই বাড়িতে বউ করে নিয়ে আসবে, এটা কল্পনাও করতে পারেনি জান্নাত বেগম। তিতিকে দেখে অবাক হয়েছেন, তিতি জান্নাত বেগমকে দেখে অবাক হয়েছে। জান্নাত বেগম বলে ওঠে, কি রে মা, তুই আমার ছেলেটাকে বিয়ে করেছিস? আগে জানাবি না? যেদিন তোকে দেখতে গিয়েছিলাম সেদিন তুই যদি আমাকে বলতি যে তুই আমার ছেলেটাকে ভালোবাসিস, তাহলে সেদিনই তোকে আমি আমার বাড়িতে নিয়ে আসতাম। রোজা কি বলবে জান্নাত বেগমকে দেখে বুঝতে পারে না। অবশেষে লজ্জায় ভেঙে আমতা আমতা কণ্ঠে বলে ওঠে, না মানে আসলে আন্টি হয়েছে কি। থাক, হয়েছে, তোকে আর লজ্জা পেতে হবে না, আমি সবটা বুঝতে পেরেছি। তোরা যা উপরে, আমি তোদের জন্য খাবার ব্যবস্থা করছি। জান্নাত বেগমের কথা মতো তারা দুজনই উপরে চলে যায়। রোহান আগেই নিজের রুমে চলে যায়। সেখানে গিয়ে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে পুরো বাড়িটা দেখতে থাকে। রোজা কোন রুমে যাবে বুঝতে পারে না। অবশেষে খুঁজতে খুঁজতে রোহানের রুমে প্রবেশ করে। অন্যদিক থেকে রোহান সবেমাত্র গোসল করে বাথরুম থেকে বের হচ্ছে, এমন সময় রোজা রুমে প্রবেশ করে। রোজা রোহানকে দেখে মারে এক চিৎকার। রোহান রোজার চিৎকারে চমকে ওঠে, এরপর দৌড়ে গিয়ে রোজার মুখ চেপে ধরে। রোজার মুখ চেপে ধরতে গিয়ে পরনে থাকা টাওয়ালটা খুলে পড়ে যায় রোহানের। এটা দেখে রোজা জ্ঞান হারাবার মতো অবস্থা। রোজা বারবার চোখের ইশারা দিতে থাকে। অনেকক্ষণ পর রোহান রোজাকে ছেড়ে দেয়। হাঁপাতে থাকে রোহান, বলে ওঠে, এভাবে ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? ছি, আপনার লজ্জা শরম নেই একটা মেয়ের সামনে উলঙ্গ হয়ে থাকতে? রোহান এই কথা শুনে নিজের দিকে তাকিয়ে অবাকে দৌড়ে গিয়ে টাওয়ালটা পরে নেয়। তারপর বাথরুমে চলে যায়। বাথরুম থেকে ফ্রেশ হয়ে কাপড় পরে বাইরে এসে বলে ওঠে, তুমি এই রুমে কি করছো? রুমে আসতে পারমিশন নিতে হয়, সেটা তুমি জানো না? আমি কি জানতাম যে এটা আপনার রুম? আমি তো পুরো বাড়িটা ঘুরে দেখতেছিলাম, কোন রুমে যাব বুঝতে পারছিলাম না। তারপর আপনার মা তো আমাকে উপরে পাঠিয়ে দিল, তাই আমি চলে এসেছি। আরো কিছু বলতে যাবে তার আগে ড্রয়িং রুম থেকে ভেসে আসে জান্নাত বেগমের ডাক। জান্নাত এবং নিচ থেকে চিৎকার করে বলছে, কিরে তোরা ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আয়, তোর জন্য খাবার রেডি করেছি, খাবার খেয়ে যা, দেরি করিস না। যাচ্ছি। তারপর রোহান রোজাকে ফ্রেশ হতে বলে নিচে চলে যায়। খাবার খেতে সিঁড়ি থেকে রোহানকে একাই নামতে দেখে জান্নাত। তুই একা নিচে নামতেছিস কেন? বৌমাকে নিয়ে আয়, দুজনকে একসাথে খাওয়াবো। কোনো কিছু উপায় না পেয়ে রোহান উপরে চলে যায়। তারপর বিছানার উপরে বসে ফোন টিপতে থাকে। অন্য দিক থেকে ফ্রেশ হয়ে বের হচ্ছে। রুমের মধ্যে কারো উপস্থিতি টের পেয়ে রোহান সেদিকেই তাকায়। রোহান যখনই তাকিয়েছে তখনই রোজা রোহানকে দেখে মারে গগন কাঁপানো চিৎকার। রোহান দৌড়ে গিয়ে রোজার মুখ চেপে ধরে আর বলে ওঠে, তুমি কি পাগল নাকি গরুর মতো এভাবে বারবার চিৎকার দিচ্ছ কেন? এই বাড়িতে থাকলে যখন তখন চিৎকার করা যাবে না। চিৎকার করব না তো কি করব? আপনি তো নিচে গিয়েছিলেন খাবার খেতে, তাহলে এখানে কি করছেন? এখানে কেন এসেছেন আপনি? আমার সব ইজ্জত চলে গেল, সব কিছু দেখে নিয়েছেন। আপনি বের হন রুম থেকে, আমি কাপড় চেঞ্জ করব। এই যে ম্যাম, এটা আমার রুম, আপনি বারবার ভুলে যাচ্ছেন। আমার রুমে আমি কখন আসবো না কখন যাব এটা সম্পূর্ণ আমার ব্যাপার। আর আমি নিচে গিয়েছিলাম, মা আমাকে উপরে পাঠিয়ে দিয়েছে। আপনি না গেলে নাকি আমাকে খেতে দিবে না। বেশ হয়েছে, কিন্তু এখন আমি কি করব? আমি তো কোনো কাপড় নিয়ে আসিনি। এখন তাহলে আমি কি পরবো, কি যে করি? আচ্ছা দাঁড়াও, আমি মায়ের একটা শাড়ি নিয়ে আসি। কিন্তু শাড়ি তো আমি পরতে জানি না, কোনোদিন পরিনি। যদি আমি শাড়ি সামলাতে না পারি আর যদি আমার শাড়ি খুলে যায় তো? রোহান আর কোনো কথা না বলে রেগে মেগে রুম থেকে বের হয়ে জান্নাত বেগমের রুম থেকে একটা শাড়ি নিয়ে আসে। তারপর বিছানার উপরে রাখে।
তারপর শাড়ি পরানোর জন্য যখনই রোজার বুকের উপর থেকে কাপড় সরাতে যাবে তখনই রোজা রোহানের পা খিঁচে দেয় আর বলে ওঠে, ছি 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 ছি, আপনার লজ্জা করছে না একটা মেয়েকে পেয়ে এভাবে সুযোগ নেওয়ার? আপনার লজ্জা করছে না এভাবে একটা মেয়েকে শাড়ি পরাতে? ও হ্যালো ম্যাম, সবাই জানে আমার লজ্জা শরম একটু কম। তাছাড়া আমি কোনো পরপুরুষ না, আপনার স্বামী। আপনি আমার বিবাহিত স্ত্রী। পড়লে পড়েন, না পড়লে আমি গেলাম। যখনই রোহানের এই কথা বলে রুম থেকে বের হয়ে যেতে নিবে তখনই পেছন থেকে রোজা আমতা আমতা করে ডাক দিয়ে বলে, আচ্ছা শোনেন, দাঁড়ান, যাবেন না প্লিজ। আপনি শাড়িটা পরাতে পারেন, তবে হ্যাঁ একটা শর্ত আছে, আপনাকে চোখ বন্ধ করতে হবে। চোখ বন্ধ করে আপনি আমার শাড়ি পরাবেন। রোহান আর কোনো উপায় না পেয়ে শাড়ি পরাতে শুরু করে। রোহান চোখে একটা কাপড় বেঁধে নেয়, এরপর রোজার বুকের উপর থেকে কাপড় সরিয়ে দেয়। এখন রোজার সম্পূর্ণ খালি গায়ে, রোজার শরীরে কোনো কিচ্ছু নেই। বিছানার উপর থেকে এক এক করে সব কিছু নিয়ে পরিয়ে দিতে থাকে। শাড়ি পরানো প্রায় শেষ। কুচিগুলো যখনই পেটের ভিতর গুজে দিবে তখনই কেঁপে ওঠে রোজা। যতই তার পেটে রোহানের হাত স্পর্শ করে ততই খামছে ধরে রোহানকে। রোহানের মাথার চুল খামছে ধরছে, বড় বড় নখগুলো ঘাড়ে আঁচড় বসে গেছে, তবুও শাড়িটা পরিয়ে দেয়। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচে নিয়ে আসে। দুজনকে একসাথে দেখে জান্নাত বেগম বলে ওঠে, বাহ, আমার ছেলে আর মেয়েটাকে তো অসম্ভব সুন্দর লাগছে। আয় বস, তোদের খাবার দিই। এরপর তারা খাবার খেতে থাকে। জান্নাত বেগম আবার বলে ওঠে, জানিস বাবা, তোর জন্যই রোজাকে আমার পুত্রবধূ হিসাবে ঠিক করেছিলাম। কিছুদিন পর তোর সাথে ওর বিয়ে দিতাম। এই কথা শুনে রোহানের গলায় ভাত আটকে যায়, কাশতে থাকে। রোহান রোজার পানির গ্লাসটা এগিয়ে দেয়, তারপর রোহান সম্পূর্ণ পানি খেয়ে ফেলে। সেদিনেই বেরিয়ে পড়ে আবার ভার্সিটির উদ্দেশ্যে। পেছন পেছন রোজাও বেরিয়ে পড়ে। জান্নাত বেগমকে সালাম করে বাহিরে এসেই রোহান বলে ওঠে, দেখো, ভার্সিটিতে কেউ যেন জানতে না পারে যে তুমি আমার বিবাহিত বউ। যদি কেউ জানে তাহলে তোমার হাল কিন্তু আমি বের করে দিব। তারপর কেউ কোনো কথা না বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটিতে প্রবেশ করে দামি একটা লাক্সারিস গাড়ি। সবাই সেদিকে হা করে তাকিয়ে আছে উস্কো চাহনিতে। সবাই হা করে ভার্সিটির মাঠের দিকে তাকিয়ে আছে। সর্বপ্রথম গাড়ি থেকে বের হয় রোজা। রোজাকে দেখে বেশ অবাক হয়। তারপর বের হয় রোহান। রোহানকে দেখে যেন আরো অবাক হয়। অবাকের চরম পর্যায়ে সবাই, কেননা সবাই অবাক হয়ে যায় রোহানের পোশাক দেখে। যে ছেলেটা কলেজে প্রতিদিন জঙ্গলি খ্যাত হয়ে ঢুকতো, ছিঁড়া প্যান্ট, ছিঁড়া স্যান্ডেল, টি শার্ট পরে খ্যাত হয়ে, সেই ছেলেটা কিনা নামি দামি গাড়ি, ঘড়ি, স্যুট বুট, হিরোদের মতো স্মার্ট হয়ে ভার্সিটির মাঠে প্রবেশ করেছে। চোখে সানগ্লাস, চুলগুলো স্টাইল করে আশ্রে নেওয়া, পাগল করা এক চাহনি দিয়ে ভার্সিটির মাঠে প্রবেশ করেছে রোহান। কোনো কথা না বলে সোজা চলে যায় শাকিলের কাছে। শাকিল অবাক হয়ে সেদিকে তাকিয়ে আছে। শাকিল বলে ওঠে, কে ভাই আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে ধুর শালা, আমি রোহান, তোর বন্ধু। কি বলেন ভাই আপনি? রোহান? রোহান তো একটা খ্যাত, আনস্মার্ট, দেখতে শুনতে একদমই অগোছালো, ঢেলে ঢালা পোশাক পরে আসতো। আর আপনি তো দেখতে হিরোদের মতো। আরে হ্যাঁ, আমি তোর বন্ধু রোহান। এখন চুপ করে আড্ডা দে, পরে তোকে সবটা বলবো। তারপর দুজনে যে যার মতো আড্ডা দেয়। এভাবে আড্ডা দিয়ে ভার্সিটির সময় শেষ করে রোহান আর রোজা একটা গাড়িতে এসে বসে পড়ে। ভার্সিটির সবাই সেদিকে হা করে তাকিয়ে আছে। যেখানে রোজা কিনা রোহানকে সব সময় গালিগালাজ করতো, মারতো, যেখানে ভার্সিটিতে তারা সব সময় ইঁদুর বিড়াল হয়ে থাকতো, সেখানে তারা একই গাড়িতে করে বাড়িতে যাচ্ছে। এটা দেখে বেশ অবাক হয়েছে সবাই। বাড়িতে চলে আসে তারা। বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিচে এসে অবাক হয়ে যায়, কেননা রোজার বাবা মা এসেছে। রোজা বাবা মার সাথে কৌশল বিনিময় করে অনেক আড্ডা দেয়। তারপর রোজার বাবা মা বেরিয়ে পড়ে। রাতে খাবার দাবার খেয়ে নিজেদের রুমে যায় তারা। রোজা খাটে শুয়ে আছে। রোহান নাইট ড্রেস পরে খাটে উঠতে যাবে, এমন সময় রোজা বলে ওঠে, এ কি, আপনি খাটে উঠছেন কেন? আপনি এখানে কেন? নিচে নামেন। খাটে আসা একদম চেষ্টা করবেন না, বলে দিলাম। রোহান কোনো কথা না বলে পেছন থেকে জড়িয়ে ধরে রোজাকে, মুখ চেপে ধরে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে রেডি হয়ে ভার্সিটিতে যায়। সেখানে শাকিলের সাথে দেখা। শাকিল বলে ওঠে, এখন কাহিনীটা কি তোদের? এই মিল হওয়ার
সেটা আমাকে খুলে বলতো। শুরু থেকে সবটা আমি জানতে চাই। একই গাড়িতে তোরা যাস আসিস, ব্যাপারটা কি? শুরু থেকে সবটা খুলে বলতে থাকে রোহান, মাফিয়া থেকে শুরু করে তার কোটিপতি হওয়ার গল্পটা পর্যন্ত। সবটা শুনে শাকিল বলে ওঠে, তাহলে এ ভার্সিটিতে তোর আসার কারণ কি? তারপর রোহান আরো বলে, রোহানের এখানে আসার কারণ ছিল প্রতিশোধ নেওয়া। তার অফিসের একটা পিয়ন কাজ করত, তার মেয়ে এই ভার্সিটিতে পড়তো। তার মেয়েকে কেই বা কারা খুন করে, কিন্তু কেউ ধরতে পারে না। খুব নৃশংসভাবে হত্যা করে মেয়েটিকে। রোহান এই খবরটা শোনে তার সেই পিয়ন চাচার কাছ থেকে। সকল তথ্য নিয়ে চলে আসে ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে। তারপর এক এক করে সবাইকে শাস্তি দিতে থাকে। মেয়েটির নাম ছিল রাত্রি। রাব্বি রাত্রিকে খুব নৃশংসভাবে মেরে ফেলে, তাকে রেপ করেছিল। এসব সহ্য করতে না পেরে রাত্রি সুইসাইড করে। পিয়ন সব ঘটনা খুলে বলে রোহানকে। রোহান সবটা শুনে বিভিন্ন জায়গায় প্রমাণ খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে রাস্তার সিসিটিভি ফুটেজ সবকিছু প্রমাণ পেয়ে যায়। এরপর ভার্সিটিতে অ্যাডমিশন নেয়। অন্যদিকে মাসুদ রানাকে মারার কারণে তার ভাই হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। তার ভাইয়ের মৃত্যুর খুনিকে মাসুদ রানার ভাইয়ের নাম হচ্ছে সুজন। সুজনও তার দলবল খুঁজে বেড়াচ্ছে সে অজানা খুনিকে। খবর পেয়ে সাজু ফোন করে রোহানকে আর বলে ওঠে, হ্যালো ভাই, আপনি কোথায়? এদিকে তো মাসুদের ভাই আপনাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। অনেক ছেলেপেলে লাগিয়ে দিয়েছি আপনাকে খোঁজার জন্য। শালাকে আজকে রাতেই তুলে নিয়ে আসবি, আর ওর সমস্ত ছেলেকে একসাথে বেঁধে লোহিত আগুনে ফেলে দিবি। ওকে ভাই, ঠিক আছে। এই বলে ফোনটা কেটে দেয়। অন্যদিকে রোহান তার বাবার সাথে অফিসে কিছু ফাইল ঠিক করছে। এদিকে জান্নাত বেগম ও রোজা রান্না করছে রান্নাঘরে। সবকিছু ঠিক করে কাউকে কোনো কিছু না বলে বেরিয়ে পড়ে বাসা থেকে। এরপর পৌঁছে যায় গোডাউনে। সেখানে গিয়ে সে দেখতে পায় সুজন, ফারুক, রাহাতকে বেঁধে রাখা হয়েছে। রোহান বলে ওঠে, কিরে মাসুদের ভাই সুজন, তুই জানিস না আমার সাথে পাঙ্গা নেওয়া কতটা ভয়ঙ্কর ব্যাপার? তোকে আমরা কখনোই ভয় পাই না, তোকে তো জীবন্ত মেরে ফেলবো। কিন্তু তোকে আমি সেই সময়টা দিবই না। এই বলে এলোপাতারি পেটাতে থাকে সুজন রাহাত ফারুককে। মারতে মারতে আত্মরা করে ফেলেছে। পুরো শরীর থেকে রক্ত গড়িয়ে পড়ছে, সারা শরীর ফাটিয়ে ফেলেছে। ছেলেগুলোর শরীরটা নিস্তেজ হয়ে এসেছে। এরপর তাদের চোখে, মুখে, নাকে, কানের ভিতরে মরিচের গুঁড়া এবং পেঁয়াজের রস ঢেলে দেয়। মুহূর্তের মধ্যে সমস্ত শরীর জ্বলতে শুরু করেছে। চিৎকার করতে শুরু করেছে তারা, এদিক ওদিক ছটফট করতে শুরু করেছে তারা। এরপর তাদের আরো বেল্ট দিয়ে আঘাত করতে থাকে। বেল্টটা ছিল একটা লোহার তারের তৈরির বেল্ট। যে জায়গায় বেল্টের আঘাত লাগতো সেই জায়গায় ক্ষত সৃষ্টি হতো। সে ক্ষতর জায়গায় লবণ ঢেলে দিয়েছে আর শুকনো মরিচের গুঁড়া। ছেলেগুলো লাফালাফি করতে শুরু করে। রোহান আরো অনেক কিছু বলে সবাই হাসাহাসি করে। ছেলেগুলোর কানে কথাগুলো যায় কিন্তু কথা বলতে পারে না। এরপর একটা ব্লেড নিয়ে ছেলেগুলোর চোখের পাতাগুলো কেটে দেয়। তারপর তাদের চোখের সামনে তাদের পেট কেটে পেটের ভিতর থেকে সমস্ত কিছু বের করে। এরপর এক এক করে জীবন্ত অবস্থায় তাদের হাতের ও পায়ের আঙ্গুলগুলো কেটে ফেলে। ছেলেগুলো পুরো নিস্তেজ হয়ে যায়। তাজা লাল রক্ত বের হতে থাকে। এরপর কুড়ালটা নিয়ে এলোপাতাড়ি কাটতে থাকে। মুহূর্তের মধ্যে শরীরটা কয়েক টুকরে পরিণত হয়। ছেলেগুলো টুকরোগুলো সেখানে লাফালাফি শুরু করে। জায়গাটাকে পরিষ্কার করতে বলে রোহান সেখান থেকে চলে আসে বাড়িতে এসে দেখতে পায় এখনো ঘুমায়নি রোজা। রোহানকে এভাবে দেখে রোজা বলে ওঠে, এ কি, আপনার শরীরে এত রক্ত কেন? আপনি কোথা থেকে আসছেন? এই মাত্র 3টা খুন করে এলাম, তুমি যদি আর কথা বলো এখানেই তোমাকে খুন করব। যা ভয়ে কোনো কথা বলে না। রোহান ফ্রেশ হয়ে আসে, বিছানার উপরে বসে। এরপর রোহান বলে ওঠে, আমাকে কিস করো। মানে কি? আমি কাউকে কিস করতে পারবো না। তুমি না করলে আমি যদি করি তাহলে কিন্তু অন্যভাবে করব। আমি পারবো না। এরপর রোহান পিস্তলটা বের করে রোজার দিকে তাক করে। রোজা ভয়ে কাঁপতে শুরু করেছে। রোজা আর কোনো উপায় না পেয়ে আলতো করে কিস করে রোহানের ঠোঁটে। রাত 11টা বাজে, সবাই ঘুমিয়ে গেছে। রোজাকে কোলে নিয়ে রোহান ছাদে যায়। সেখানে গিয়ে রোজার ঘুম ভাঙে। রোজার চোখ থেকে হাত সরিয়ে দিতে রোজা খুশিতে আত্মহারা, কেননা পুরো ছাদ অসম্ভব সুন্দর করে সাজিয়েছে।
চারিদিকে প্রজাপতি, জোনাকি পোকা, চাঁদ ও তারার মেলা। পরিবেশটা অনেক সুন্দর করে সাজিয়েছে। এমন সময় হঠাৎ করে রোজার সামনে হাঁটু ভাঁজ করে হিরোদের স্টাইলে রোহান বলে ওঠে, আমি খুনি, আমি মাস্তান, আমি যেটাই হই না কেন, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার এত অত্যাচার সহ্য করার পরও জানি না তোমাকে কিভাবে ভালোবেসে ফেললাম। তুমি কি হবে আমার বৃদ্ধকালের সঙ্গী? হবে কি শীতের দিনে দুজন এক লেপের থাকার সঙ্গী? ভালোবেসে আগলে নেবে কি আমাকে তোমার সাথে সঙ্গী করে? সুখের সময় তোমার পাশে না রাখলেও দুঃখের সময় তোমার সঙ্গী হওয়ার সুযোগ করে দেবে কি আমাকে? আমাকে কি তোমার ভবিষ্যৎ সন্তানের বাবা বানাবে? ভালোবেসে উপহার দেব তোমাকে, তোমার ভবিষ্যৎ সন্তানদেরকে। তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ রোজা। রোজা এত সব দেখে অবাক। রোজা কথা বলতে পারে না। এরপর বলে ওঠে, মাফিয়ারা যে এত সুন্দর করে প্রপোজ করতে পারে, এটা আমার মাফিয়া জেগে না দেখলে বুঝতে পারতাম না। হ্যাঁ, আমি সব কিছু তোমার গ্রহণ করলাম, সব কিছু উজাড় করে দিয়ে ভালোবেসে তোমাকে আমি আমার চলার পথের সঙ্গী করে নেব। আমিও তোমাকে ভালোবাসি, লাভ ইউ টু। এরপর রোহান দৌড়ে গিয়ে রোজাকে জড়িয়ে ধরে, তারপর চুমু খেতে থাকে। এরপর রোজাকে কোলে নিয়ে ছাদের উপর তাদের বাসর ঘরে খাটের উপর রোজাকে ফেলে দেয়। এরপর রোজার পেটের উপর থেকে শাড়ি সরিয়ে দেয়, হালকা করে চুমু খায়। রোজা খামছে ধরে রোহানকে। এরপর রোহান গলায় কিস করে, তারপর ঠোঁটে। ধীরে ধীরে সবকিছু খুলে ফেলতে শুরু করে। উপর থেকে নিচ নামতে থাকে রোহান। রোজাও পরম যত্নে ভালোবাসাগুলোকে উপভোগ করতে থাকে। ধীরে ধীরে রোজাকে নিয়ে হারিয়ে যেতে থাকে গভীর সেই রহস্যময় ভয়ঙ্কর আমাজন জঙ্গলের উদ্দেশ্যে। সেখানে গিয়ে দাঁড়ায় নিজেদের মতো করে ফুটবল এবং ক্রিকেট টিম বানানোর মিশনে কাজ শুরু করে। চলছে তাদের মিশনের মধ্যে দিয়ে দুজন দুজনকে পরস্পরে আগলে নিতে থাকে। ভালোবাসার এক রঙিন দুনিয়া হচ্ছে অসম্পূর্ণ ভালোবাসা যখন পূর্ণতা পায়। ভালোবাসার এই রঙিন দুনিয়ায় নতুন করে জীবন কাটাতে থাকে রোহান রোজা। রোহান সবকিছু সাজুকে বুঝিয়ে দিয়ে সুখে সংসার করতে থাকে।